আমি 2 নম্বর ক্লাসে আপনাদেরকে টাস্ক দিয়েছিলাম যে একটা ডিজাইন করার জন্য, ডিজাইন বলতে মাইক্রোসফট ওয়ার্ডে, গুগল ডক্স অথবা মাইক্রোসফট ওয়ার্ডে একটা মডার্ন সিভি তৈরি করার জন্য বলেছিলাম। জাস্ট পারেন আর না পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য বা অন্তত ঘাটাঘাটি করার জন্য। এই কাজটা কি কেউ করেছিলেন? অর্থাৎ প্র্যাকটিস যে বিষয়টা। হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা, ক্লিয়ার। যে বিষয়টা আমি বলতেছি যে প্র্যাকটিস করেছিলেন কিনা, তো প্র্যাকটিস কি কেউ করেছেন? আচ্ছা, মনে হয় কেউ প্র্যাকটিস করেননি, কারণ প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই সে বলতেন। এখন বিষয় হচ্ছে প্র্যাকটিস যেহেতু করেননি, আমার মনে হয় না আপনার তাহলে প্রশ্ন থাকবে কোনো। প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসতো। তারপরে জিজ্ঞাসা করি যে প্রশ্ন আছে কিনা, আগের 2টা ক্লাসের কোনো সমস্যা যদি থাকে প্রশ্নগুলো করতে পারি। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি। সরি স্যার, আসলে আমি লাস্ট ক্লাসে একটু লাস্টের দিকে আমি মিটিং লিভ করেছি। হ্যালো স্যার। জি, যার একজন কারণে কথা করা বলছে, হচ্ছে কথাটা শেষ হোক দেন আপনি বলেন। যে তো স্যার এখন মানে আমি কি এখন আপনার ক্লাস করতে করতে করে গিয়ে আপনাকে দেখাতে পারি? না, ক্লাসটা শেষ হোক দেন সামনের ক্লাসে দেখান, সমস্যা নেই। কারণ ক্লাসের ভিতর জি যদি জি, করতে আমি দেন আসলে এখন তাহলে আমি আসলে কনসেন্ট্রেট অন্যদিকে চলে যাবে। যে জি জি, আসলে সরি, আমি একটু আউট অফ টাউন ছিলাম যার কারণে। আচ্ছা, সমস্যা নেই, ও, জি সময় স্যার, আছে আপনি কি এখন কোনো আমাদের। আপনি কোনো মেল অ্যাড্রেস দিয়েছিলেন? সরি, স্যার, আপনি কি কোনো আপনার কোনো মেল অ্যাড্রেস কি মানে মানে না আমি কোনো মেইল অ্যাড্রেস দিই নাই। আমি মেবি আপনাদের ভিডিওতে একটা জি মডার্ন সিভি দেখিয়েছিলাম, এই ভিডিওর ভিতরে আছে, আমি আরেকবার একটু দেখাই তাহলে। জি জি জি, আচ্ছা হ্যাঁ, আমি দেখেছিলাম এটা। এই যে এই সিভিটা আমি এটা তৈরি করতে বলেছিলাম। এটা যদিও সহজ, কঠিন কিছু না, জাস্ট আমি দেখিয়েছিলাম যে কিভাবে শেপ টেপ নিতে হয়, দেন কিভাবে সিম্বল নিতে হয়। আর লেখা তো খুবই সহজ, এবং শেপের ভিতরে কিভাবে লিখতে হয় এটাই দেখিয়েছিলাম। আর এইগুলোর ভিতরে এটা ছাড়া আর কোনো কাজই নেই, জাস্ট শেপ নেওয়া এবং শেপের ভিতরে লেখা, দ্যাটস ইট। তারপর করেনি, জি সমস্যা জি নেই, যেহেতু সময় আছে এখনো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো কাজগুলো করবেন, অর্থাৎ প্র্যাকটিসটা। কারণ প্র্যাকটিস না করলে কখনোই আহ সামনের দিকে আগানো সম্ভব না, এবং অবভিয়াসলি ধৈর্য থাকা জরুরি। আচ্ছা, তো যেহেতু প্র্যাকটিস করেননি সেক্ষেত্রে আমি দু একটা বিষয় বলবো, সেটা হচ্ছে মানে কয়েকটা উদাহরণ দিব আর কি, রিয়েল লাইফ উদাহরণ বলতে পারেন এটা। আমার আগে কয়েকটা ব্যাচ ছিল, মানে এই এই ব্যাচটার আগে আরো অনেক জায়গায় ব্যাচ ছিল। তো ওইখান থেকে প্রত্যেকটা ব্যাচেই দেখা যায় এরকম কমপ্লেইন আসে যে আমি তো ডাটা এন্ট্রি ক্লাস করলাম, কিন্তু অর্থাৎ কমপ্লেইন গুলো 1-2 জনের কাছ থেকে আসে যে আমি তো ক্লাস করলাম, সবকিছু করলাম, কিন্তু ইনকাম করতে পারলাম না। কেন ইনকাম করতে পারলাম না? কিন্তু বাকি ওই ব্যাচের ভিতর বাকি যে 10-15 জন থাকে, তারা কিন্তু এই কমপ্লেইনটা করে না, হাতে গোনা 1 থেকে 2 জন করে। এখন বিষয় হচ্ছে একটা ক্লাসের ভিতরেই তো তারা 12-15 জন বা 20-30 জন ছিল, বাকিরা ইনকাম করতে পারতেছে, ওই 1-2 জন কেন পারতেছে না? অবভিয়াসলি তাহলে তাদের ফল্ট এটা, তারা প্র্যাকটিস করে নাই বা অন্যান্য বিষয় জানে না ঠিকভাবে, বা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যে আপনারা এইভাবে কাজগুলো করবেন, তারা সেটা ফলো করে না রুলসটা, দেন এই জন্যই আসলে তারা ইনকাম করতে পারে না। এখন তারা যদি আমাদেরকে কমপ্লেইন করে, আমাদের তো আর করার কিছু থাকবে না, কারণ আমরা তো সেই অনুযায়ী তাদেরকে বলে দিয়েছি যে এরকম এরকম করতে হবে, এবং অবভিয়াসলি হার্ড ওয়ার্কিং করতে হবে, বিশেষ করে ধৈর্য থাকতে হবে, তা নাহলে এখানে কখনোই আপনি সফল হতে পারবেন না। ওকে, আমরা আর ওই টপিকে না যাই, আমরা জাস্ট এ মিনিট। ওকে, তো আপনাদের 3 নম্বর ক্লাসে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে গুগল ডক্স, গুগল শিট, গুগল এন্ড গুগল স্লাইডস। ওকে, তো এখানে আচ্ছা সরি, এটা হচ্ছে 2 নম্বর ক্লাস। তবে 2 নম্বর ক্লাসে গুগল শিটের মেবি কিছু বিষয় বাকি ছিল,
আমি ওই বিষয়গুলো আগে কমপ্লিট করে দিন, 3 নম্বর ক্লাসে যাব। তো মেবি বাকি ছিল আমাদের হচ্ছে গুগল শিটের কিছু কাহিনী। আমরা গুগল শিটে চলে যাই। ওকে, তো আমি শেষ করেছিলাম এইখানে যে আপনারা একটা রেজাল্ট শিট তৈরি করবেন, সেই জন্য কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হবে এবং এর ভিতরে কিছু হিসাব টিসাব থাকে, এই হিসাবগুলো কিভাবে কি করবেন। আচ্ছা, তো এই হিসাবগুলো করার আগে আমি আপনাদের মডিউলে আরেকবার ফেরত যাই। মডিউলে এখানে শেয়ারের বিষয়টা মেবি উল্লেখ করা নাই। ওকে, শেয়ার করার বিষয়টা উল্লেখ করা নাই, কিন্তু এই বিষয়টা জানা জরুরি। আচ্ছা, আমরা মডিউলটা ফলো করব এবং এছাড়াও কিছু অতিরিক্ত জিনিস শিখবো যেটা আমাদের জন্য দরকার হবে। তো এই যে আমরা গুগল শিটের যে বিষয়টা গুগলে নিলাম, অর্থাৎ ডিজাইন করলাম, এটা কিভাবে ডিজাইন করলাম এটা তো আর বলার দরকার নাই, কারণ 2 নম্বর ক্লাসে বিষয়ে আলোচনা করেছি। এখন একটা রেজাল্ট শিট তৈরি করতে হলে এখানে কিছু স্টুডেন্টের নাম থাকা দরকার। আচ্ছা, এই কালারটা আমি এই ধরনের কালার করে দিই। ওকে, কিছু স্টুডেন্টের নাম থাকা দরকার এই সিরিয়ালে। জাস্ট আ মিনিট। ওকে, নাম থাকা দরকার। এরপর তাদের নাম্বারটা থাকা দরকার, মানে কে কোন সাবজেক্টে কোন নাম্বার কত নাম্বার পেয়েছে এটা থাকা দরকার, অর্থাৎ এই টুকিটাকি বিষয়গুলো জানা থাকা দরকার। তো এই জন্য আমি প্রথমে এখানে নেম লিখি, যে নেম। এরপর এখানে আমি সাবজেক্টের নাম লিখি, যে প্রথমে বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যারাবিক, এন্ড আরেকটা লিখতে পারি ফিজিক্স। ফিজিক্স, 5টা সাবজেক্টের নাম আমি লিখলাম। আচ্ছা, নাম তো লেখা শেষ। এখন এইখানে হবে কি, আমাদের নাম্বার গুলো হবে। তো নাম্বার গুলো দেওয়ার আগে আমি শেয়ারের বিষয়ে যাই। শেয়ারের বিষয়ে কেন যাব, কারণটা হচ্ছে এখানে খেয়াল খেয়াল করেন, একটা শেয়ারের অপশন আছে। শেয়ারের অপশন দিলে হবেটা কি, শেয়ার অপশনটা কেন দরকার আমাদের। অনেক সময় অনেক বায়ার, অর্থাৎ যারা আপনাকে কাজ দিবে, তারা যখন কাজ দিবে আপনাকে তখন বলবে যে তুমি যে কাজটা করতেছো আমি এটা লাইভ দেখতে চাই, অর্থাৎ তুমি এটা আমার ডাটাটা চুরি করে রাখতেছো কিনা, কপি করতেছো কিনা, বা অনেক কারণে তারা লাইভ বিষয়টা দেখতে চায়। আপনি কি করবেন, এই যে শেয়ারের অপশন তাকে শেয়ার করবেন। এখন শেয়ার কিভাবে করবেন অ্যাকচুয়ালি, আপনি তো ডাইরেক্ট এই লিঙ্কটা দিলে সে দেখতে পাবে না, আপনাকে অন্যভাবে শেয়ার করতে হবে যেন সে লাইভ এই জিনিসটা দেখতে পায়। এখন ফেসবুকে যে কি আমি তাকে মেসেঞ্জারে কল দিব, ভিডিও দেখাবো যে এই যে দেখেন লাইভ করতেছি, এরকম তো না বিষয়টা। বিষয়টা হচ্ছে এই যে স্প্রেডশিটটা, এই বিষয়টা লাইভ দিতে হবে তাকে, যেন সে ইচ্ছা করলে লিখতেও পারবে, ইচ্ছা করলে কমেন্টও করতে পারবে, ইচ্ছা করলে যা কিছু তাই করতে পারবে। অর্থাৎ আমি তো এখানে এখন লিখতে পারতেছি, আমি যদি তাকে পাওয়ার দিই সে যেন লিখতে পারে, এই বিষয়টা আমাকে জানতে হবে। তো এই এখানে যে শেয়ার করার বিষয়টা, এটা আমি কিভাবে কি করব। এই শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড পিপল এন্ড গ্রুপ, অর্থাৎ আপনি চাইলে এখানে একটা ইমেল দিয়ে তাকে সেন্ড করতে পারেন, কিন্তু আমরা ইমেইলের মাধ্যমে সেন্ড করব না। আমরা করবো কি, তাকে ডাইরেক্ট লিঙ্কটা দিব। লিঙ্ক কিভাবে দিব, এই যে গেট লিঙ্ক, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন লিঙ্কের অপশনটা চলে আসছে। এখন কথা হচ্ছে, প্রথমে এই বিষয়টা থাকে ঠিক এরকম, যখন আপনি ফার্স্ট টাইম লিংকটা শেয়ার করবেন তখন থাকে এরকম। আচ্ছা, আমি একটা বিষয় জানি যে আপনাদের কি কি এই লিংকের বিষয়টা বলা হয়েছিল, আমার সঠিক মনে পড়তেছে না। যদি না বলা হয়ে থাকে আমাকে একটু জানান তো। আমি আনমিউট করেছি সবাইকে। না স্যার, এই ব্যাপারে বলা হয় না। ওকে, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট টাইম যখন লিংকটা শেয়ার করবেন তখন এই এই সেম এরকম থাকবে, সরি এই এই ধরনের থাকবে। তো আপনি করবেন কি, এই যে বারটা, এই যে লেখাটা, এখানে ক্লিক করবেন, বা ওই জায়গায় ক্লিক করলে হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখানে দেখেন রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড বলতে আপনি লিঙ্কটা যাকেই দেন না কেন কোনো কাজ হবে না, সে কিচ্ছু করতে পারবে না। আপনি করবেন কি, এই লিঙ্কটা রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, অর্থাৎ এখন এই লিঙ্কটা যদি কাউকে দেন সে এটা দেখতে পাবে। এখন কথা হচ্ছে,
সে কি শুধু দেখতে পারবে না অন্য কিছু করতে পারবে? এইখান থেকে সেই কন্ট্রোলটা করতে পারবেন। এখানে দেখেন ভিউয়ার দেওয়া, অর্থাৎ সে শুধুমাত্র দেখতে পাবে। আপনি ভিউয়ার থেকে কমেন্টার যান, কমেন্টারে গেলে কি হবে, এই রোলটা যদি তাকে দিয়ে দেন, দেখেন লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সে দেখতে পারবে না, সে পাশে একটা কমেন্ট বক্স থাকবে, এইটার বিষয়ে সে কমেন্ট করতে পারবে। এটা গেল কমেন্টার। এরপর যদি কমেন্টার থেকে এডিটর দেন, তাহলে হবে কি, আমি তো এখানে লিখতে পারতেছি, তাহলে সেও এখানে লিখতে পারবে। আপনি এখানে এডিটর রোলটা তাকে দিয়ে দিবেন অথবা কমেন্টার রোলটা দিয়ে দেবেন। তা আমি এডিটর রোলটা দিয়ে কপি লিংক দিচ্ছি, অর্থাৎ লিংকটা কপি হয়ে গেছে, এরপর ডান। এখন যদি এই লিংকটা আপনাদেরকে আমি শেয়ার করি, তাহলে আপনারা এখানে লিখতে পারবেন। আমি আপনাদের চ্যাট বক্সে, আমি আপনাদের আনমিউট করি, আপনাদের চ্যাট বক্সে, আপনাদের এই যে জুমের চ্যাট বক্সে এই লিংকটা দিয়ে দিচ্ছি, এবং আপনাদের মেসেঞ্জারেও আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি। সবাই এইটার ভিতরে ঢুকেন, ঢুকে এইখানে দেখেন আপনাদের নাম লেখার অপশন, এইখানে সবাই আপনাদের নামগুলো লেখেন। এখন ক্লাসে আছেন 26 জন, কমপক্ষে 20 জনের কাছে আমি আশা করবো যে এখানে নামটা লেখেন। আমি বক্সটা আরো একটু বড় করে দিই। ভাই এটা কিসের লিংক দিছেন? এটা হচ্ছে আপনি যখন ঢুকবেন এই লিংকের ভিতরে, তাহলে এইখানে লিখতে পারবেন আপনি ডাইরেক্ট। এতক্ষণ কি আপনি ক্লাসে ছিলেন না? না ভাই, আমার নেট ছিল না তো বাসায়। আচ্ছা, তাহলে এই লিংকটা হচ্ছে এই যে শেয়ার অপশন থেকে, এখান থেকে লিংকটা দিতে হবে। লিংকটা দিলে আপনি ডাইরেক্ট এখানে আসবেন, আসার পরে আপনি এখানে লিখতে পারবেন, অর্থাৎ লাইভ শেয়ার যাকে বলে। আমার নামটা লিখে দিছি স্যার। ভাই আমি এই দেখেন অলরেডি দুইজন। আচ্ছা, মেসেঞ্জার ওই ওই বিষয়ে পরে আসি, আপাতত যেটা চলতেছে এটা শেষ করি আমরা। এখানে দেখেন দুইজন অলরেডি ঢুকে গেছে, 3 জন অলরেডি আসছেন। এখানে আপনাদের নামগুলো রাখেন, দেখেন দুইজন অলরেডি নাম লিখে ফেলছে, আমি কিন্তু সেটা লাইভ দেখতে পারতেছি। অর্থাৎ যখন বাইরে এরকম বলবে বা যে আমাকে কাজ দিবে, সে যখন বলবে যে তুমি যে বিষয়ে কাজ করতেছো এটা আমি লাইভ দেখতে চাই, তাহলে আপনি এভাবে লিংকটা তাকে দিয়ে দিবেন। এখানে আরো দুইজন ঢুকছেন। আমি ক্লাসের লিংকটা পেতে দেরি করেছিলাম, সেই জন্য বুঝতে পারতেছি না কোথায় শেয়ার আচ্ছা, দিয়ে কি সমস্যা নেই, করব। আপনি পরবর্তীতে ভিডিও দেখে নিন, কারণ একই বিষয় আমি অলরেডি 2-3 বার বলে ফেলছি, তো আমরা আস্তে আস্তে আগাই, বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমি স্যার, একটা লিংক দিয়েছি আপনাদেরকে, এই লিংকটা হচ্ছে এইখানে আসার লিংক। এখানে আসলে সরাসরি এই শীটটাই আপনারা দেখতে পারবেন। ওই লিংকে সবাই ঢুকেন। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি যদি বাইরকে আপনার লিংকটা দিয়ে দিই, তাহলে সে যদি তথ্যগুলো নিয়ে নেয় অথবা পরে যদি অর্ডারটা ক্যান্সেল করে দেয়, তাহলে? নো নো, এটা তারা করবে না। আপনি এখানে এডিটর রোলটা তো তাকে দিবেন না অবভিয়াসলি। আপনি শেয়ার অপশনের যে আপনি এখান থেকে সর্বোচ্চ কমেন্টের রোলটা দিবেন, সে শুধু কমেন্ট করতে পারবে, সে কিন্তু ডাটাগুলো চুরি করতে পারবে না। অথবা শুধু ভিউয়ার রোলটা দিবেন, সে শুধু দেখতে পাবে, আর কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা। স্যার এই যে লিঙ্ক এটা কোথায় থেকে পাবো, মানে কিভাবে লিখবো, লিঙ্কটা কিভাবে পাবো স্যার, একটু যদি আরেকবার বলতেন। লিংকটা হচ্ছে এই ডান সাইডে দেখেন শেয়ারের অপশন, অথবা এই ফাইল থেকে এখানে দেখেন শেয়ার অপশন, এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, দেন এই যে গেট লিংক, এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন। ক্লিক করলে এটা ওপেন হবে। ফার্স্ট টাইম যদি ওপেন করেন, আপনার লিংকটা এই ধরনের থাকবে। আপনি কি করতে হবে কি, এই রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিংক এটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যাকে লিংকটা দিচ্ছেন সে কি শুধুমাত্র এখানে এসে দেখতে পারবে, নাকি এখানে ক্লিক করে দেখেন ভিউয়ার, অর্থাৎ যদি কাউকে লিংকটা দেন সে শুধু দেখতে পারবে। কমেন্টর মানে যদি কাউকে লিংকটা দেন পাশে একটা কমেন্ট বক্স থাকবে, এইটার বিষয়ে সে কমেন্ট করতে পারবে। এডিটর, এডিটর মানে সে এখানে এডিটও করতে পারবে, অর্থাৎ লিখতে পারবে। দেখেন আমি এডিটর রোল দিয়ে সবাইকে দিয়েছি, অলরেডি 6 জন এখানে লিখে ফেলছেন তাদের নাম। আমি আশা করবো আরো কমপক্ষে 10 জন এখানে লিখেন, দেন আমি পরবর্তী ধাপে যাচ্ছি। ভাইয়া, আমি একটু সরি ডিস্টার্ব করলাম ভাই, আমার তো মাঝখানে একটা ক্লাস অফ হয়ে মানে মিস করে গেছি, নেট ছিল না, প্লাস ঝড় বৃষ্টি হয়েছিল তো ভাইয়া, কারেন্ট ছিল না। এখন সমস্যা ওইটা নেই, কি আমাদের ওভারগ্রাম? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, আমাদের ভিডিও দেওয়া আছে, এবং ভিডিও দেখে যদি আর কোনো ভাইয়া এটা তো সমস্যা হয়, গুগল, হ্যাঁ সমস্যা হলে আপনি বলেন আমাদের, ভাইয়া। হ্যাঁ আমার ভিডিওটা দেওয়া আছে, ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয় দেন আমাকে জানাবেন, আমি সলভ করে দেবো। ভাই ভিডিওটা কি ফেসবুক গ্রুপে দেওয়া আছে রিকভারি হ্যাঁ আইডি? ফেসবুক গ্রুপে এই যে এটা হচ্ছে ভিডিও।
আচ্ছা ভাইয়া, আপনার সাপোর্ট তো সবসময় পাওয়া যাবে। ইনশাল্লাহ পাওয়া যাবে। আমি ফেসবুকে যদিও সবসময় থাকি না, যখনই আসি তখনই আমি যাদের মেসেজ দেখি আমি সবাইকে দেখছি ইনশাল্লাহ স্যার, সাপোর্ট। আর অবশ্যই সেটা মোবাইল এই নিয়ে করলাম। ক্লাস রিলেটেড। নামটা কিভাবে লিখবো? নামটা হচ্ছে আপনি ভাইয়া নাম তুলে আমি একটা লিংক দিয়েছি, লিংকে ক্লিক করে এটার ভিতরে ভাই এটা আসেন। তো গুগল শিট। হ্যাঁ, গুগল শিট। আসেন, আসার পরে যেখানে লিখতে চান, আপনি যদি কম্পিউটার হন এখানে ক্লিক করেন, ক্লিক করে দেন আপনি নরমালি নাম লিখেন, নাম লিখতে পারবেন। এবং যদি আপনি মোবাইলে হন, মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে বলবে, দেন ওইখানে ঢুকে আপনি নামটা লিখতে পারবেন। আপনি যে বক্সে নাম লিখতে চান সেই বক্সটা ক্লিক করে দিবেন আগে। আপনারা এই লাইনে সবাই নাম লিখবেন। উপরে দেখেন অলরেডি 7 জন নাম লিখে ফেলছেন, নিচে বাকিরা আস্তে আস্তে নাম লেখেন। আচ্ছা ভাই, ওই যে কালার গুলো কিভাবে করছেন, রেজাল্ট শিট লিখছেন কিভাবে, এটা একটু দেখা দিবেন? মানে জাস্ট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছিল, আপনি দ্বিতীয় ক্লাসটা আরেকবার দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসলে এই বিষয় টপিকে চলছে, তো এখন অন্য বিষয় দেখা চলে কনসেন্ট্রেটটা অন্যদিকে চলে যাবে আর কি। কারণ এগুলো ছোটখাটো বিষয়, আশা করি সমস্যা হবে না আপনাদের বুঝতে। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে দেখেন আপনাদের নাম্বার, নাম্বার র্যান্ডম, এই যে জয়দীপ যে ভাইয়া আছেন, আপনার নাম্বার এখানে 5টা সাবজেক্টে র্যান্ডমলি 1 থেকে 100 এর ভিতরে যে কোনো নাম্বার দিয়ে যান। বাকি যারা লিখছেন তারাও নাম্বার দিয়ে যান এখানে। এটা কিসের নাম্বার? হ্যাঁ, 1 থেকে 100 এর ভিতরে র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার দেন, এই যে 5টা সাবজেক্টে। স্যার আমি তো মোবাইল থেকে ক্লাসটা করতেছি, এখন মোবাইল থেকে স্যার এটা কিভাবে করবো স্যার? মোবাইলে আপনি যদি লিংকটা ক্লিক করেন তাহলে একটা অ্যাপস ডাউনলোড করতে বলবে, দেন অ্যাপসটা ডাউনলোড করে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে বলবে। স্যার স্ক্রিনে যে লিংকটা দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করলে কি কাজ হবে? স্ক্রিনে বলতে চ্যাট বক্সে জুমের। চ্যাট বক্স? হ্যাঁ, আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, ওই লিংকটাতে ক্লিক করলে কাজ হবে। চ্যাট বক্স তো লিংক দেখতে পাচ্ছি না স্যার। আমি দিয়েছি, আপনি যদি আরেকবার চেক করেন তাহলে পাবেন, কারণ সবাইকে আমি চ্যাট বক্সে লিংকটা দিয়েছি, আপনি আরেকবার একটু চেক করেন। তাড়াতাড়ি ঘুমায় না। আচ্ছা, এখানে টোটাল পর্যন্ত যাওয়া লাগবে না, জাস্ট ফিজিক্স এর যে সাবজেক্টটা এই পর্যন্ত রাখেন, এই সাইডে যাওয়ার দরকার নেই। ওকে, আমি অনেকেই লিখে ফেলছেন, আপাতত আশা করি এইটুকুতে কাজ হবে। কাজ করি। ওকে, আমি এখানে তার একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিই। ওকে, তো এখানে আপনার রেজাল্ট শিটটা তো তৈরি হয়ে গেল। আপনি অবভিয়াসলি প্রথমে নাম লিখবেন, নাম্বার লিখবেন, অর্থাৎ সাজাবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে
গুগল শিটে বা মাইক্রোসফট এক্সেলে সব সময় আগে ফরম্যাটিং দেন ফর্মুলা, সরি আগে ফর্মুলা দেন ফরম্যাটিং, অর্থাৎ আগে আমাকে ফর্মুলা বসাতে হবে দেন সাজাতে হবে, অর্থাৎ আগে আমাকে সূত্র বসাতে হবে দেন সাজাতে হবে। যদিও আমি আগে সাজিয়েছি, কারণ বোঝার উদ্দেশ্যে আগে আমাদেরকে সাজাতেই হবে, পরবর্তীতে আমরা ফর্মুলা গুলো বসাবো। এখন যারা এক্সেল শিটে কাজ করে তারা অ্যাকচুয়ালি করে কি, কিভাবে এই ফর্মুলা গুলো আগে বসে, তারা করে কি, তাদের এরকম একটা ডিজাইন আগে থেকে করা থাকে, এই যে নামগুলো লেখা দেখতেছেন এরকম ডিজাইন করা থাকে। তারা করে কি, এই যে টোটাল টোটাল বলতে কি, এই যে পাঁচটা সাবজেক্টের যোগফল করে কত পেয়েছে এই নাম্বারটা এখানে বসবে। এই জন্য করে কি, এই বক্সের ভিতরে যোগফলের যে সূত্রটা সেটা দেওয়া থাকে। এরপর এখানে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ কত নম্বর পেয়েছে সেই ম্যাক্সিমামের সূত্র এখানে বসানো থাকে, সব আগে থেকে বসানো থাকে। তারা করে কি, শুধুমাত্র এই নাম্বারগুলো বসানোর পরে এখান থেকে তারা সিস্টেম করে টান দেয়, সিস্টেম করে 1 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে পুরো হিসাবটা চলে আসে তাদের। এইটা হচ্ছে নিয়ম আর কি। যেহেতু আমরা শুরু করতেছি সেই ক্ষেত্রে আমরা নিয়মের দিকে যাব না, কারণ নিয়মের দিকে যেতে গেলে অনেকে হয়তো বুঝতে পারবেন না যে আগে কেন সূত্র দিচ্ছি, আগে কেন এই দিচ্ছি, ওটা অনেক ঝামেলা হবে। ওকে, তো আমরা যে বিষয়ে ছিলাম তার আগে থেকে একটু ছোট করে নিয়ে আসলাম আমি, কারণ একটু ছোট হলে এই শেষেরটা দেখা যাবে। আচ্ছা, এখন আমি টপিকে আসি। আমাদের প্রথম কাজটা কি কি করা লাগবে দেখেন। টোটাল অর্থাৎ এই যে পাঁচটা সাবজেক্টে কে কত পেয়েছে এটা যোগফল বের করা। ম্যাক্সিমাম অর্থাৎ এই যে ভদ্রলোক সে 5টা সাবজেক্টে সর্বোচ্চ কত নম্বর পেয়েছে এটা আসবে, সর্বনিম্ন কত পেয়েছে এটা যোগফল করে এভারেজ কত আসছে সেটা আসবে। কাউন্টটা কি, আচ্ছা আপাতত এভারেজ পর্যন্ত যাই, কাউন্ট এবং কাউন্টটা কি এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যাই। প্রথমটা হচ্ছে টোটাল মানে হচ্ছে কি, যোগ করা, যে 5টা সাবজেক্টে কত পেয়েছে এটা যোগফল বের করা। এখন যোগফল আপনি কয়েকভাবে বের করতে পারেন। কি ভাবে, আপনি সূত্র লিখেও বের করতে পারেন, নরমালিও বের করতে পারেন, এবং অটো সিস্টেম আছে সেই সিস্টেমেও বের করতে পারেন। তো সূত্র লিখে কিভাবে বের করতে হয়, জাস্ট আ মিনিট। ওকে, তো সূত্র লিখে কিভাবে বের করতে হয়, সূত্র লিখে প্রথমেই আপনি করতে পারেন কি, সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়ে আপনাকে ঘরগুলো লিখে দিতে হবে। অর্থাৎ ডাইরেক্ট সূত্র আপনি SUM সাম মানে যোগফল, আপনি ওই সূত্র দিতে পারেন, আবার সূত্র ছাড়াও দিতে পারেন। আমি সূত্র দিয়েই যাই, কারণ সূত্র ছাড়া দরকার নেই। আপনি করবেন কি, সমান চিহ্ন দিয়ে SUM লিখবেন, সাম মানে যোগ। এরপর করবেন কি, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসবেন। আসার পরে আমি শুরুর দিন বলেছিলাম যে প্রত্যেকটা ঘরের বা সেলের একটা স্পেসিফিক নাম আছে। যেমন এই যে 10 বাংলা 10 পেয়েছে, এইটা কয় নম্বর ঘরে আছে, কয় নম্বর সেলে আছে, B5 এ আছে। আপনি করতে পারেন কি, আপনি আপনার মতো করে B5 লিখতে পারেন, লেখা হবে, এরপরে যোগে দেন, সরি যোগ। অথবা আপনি করতে পারেন কি, এই ঘরটা নরমালি লেফট ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন, লেফট ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি যোগফল দেন, আবার লেফট ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে, আবার যোগফল দেন, আবার লেফট ক্লিক সিলেক্ট হয়ে যাবে, আবার যোগফল। অর্থাৎ 5টা যোগফল কিন্তু আমার হয়ে গেছে। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখেন এটা কিন্তু আমার যোগফল বের হয়ে আসছে, অর্থাৎ সে 92 পেয়েছে। আমি তার নাম্বারটা একটু বাড়াই দিই, দেখেন বাড়াই দিলে কি হয়, 10 থেকে আমি যখন এখানে 45 দিই, এন্টার প্রেস করি, দেখেন যোগফলটা তখন অটো চেঞ্জ হচ্ছে। কারণ কি, আমি এখানে মানে সূত্রটা আমার আগে থেকেই বসানো, এখন যদি আমি নাম্বার চেঞ্জ করি এখানে অটো চেঞ্জ হবে। আমি 12 থেকে 95 দিই, এরপর 10 থেকে 75 দিই, 25 থেকে 78। ওকে, দেখেন আমার যোগফল কিন্তু অটো অটো চলে আসছে। এই দেখেন যোগফল আমি কমালে আবার কমবে, বাড়ালে আবার বাড়বে। এটা হচ্ছে যোগফলের একটা নিয়ম। আরেকটা নিয়ম কি, মনে করেন এটা তো আমি সিলেক্ট করে বা লিখে দিলাম, এখন আপনি চাচ্ছেন না এরকম লিখে দিতে, সিলেক্ট করে দিবেন টোটালটা একবারে। কিভাবে দিবেন, আবার সমান চিহ্ন দেন, SUM লিখেন, এরপর দুইটা ব্র্যাকেট দেন, এবার মাঝখানে আসেন ব্র্যাকেটে, অথবা এরকম করেন, আমি শুরু থেকে আবার বলি, সমান চিহ্ন দেন, সমান চিহ্ন দিয়ে SUM সাম লেখেন, সাম মানে যোগ, এরপর ব্র্যাকেট দেন, প্রথম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনি করেন কি, এই সাবজেক্ট গুলো আপনি এরকম টান দেন ধরে,
টান দিলাম, এরপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন B6 থেকে F6 এই পর্যন্ত যোগ হবে, সম্পূর্ণ কিন্তু আমার সিলেক্ট করা। এরপর করে কি ইন্টারপ্রেস করে দেখেন আমার কিন্তু যোগফলটা বের হয়ে আসছে। আরো একটা নিয়ম আছে, মনে করেন আপনি অ্যারাবিকের যে রেজাল্টটা এটা কাউন্ট করতে চাচ্ছেন না, শুধুমাত্র বাকি 4টা সাবজেক্টকে চাচ্ছেন, কিভাবে করবেন? আপনি আবার সমান চিহ্ন দেন, এরপরে SUM লিখেন, দুইটা ব্র্যাকেট দেন বা একটা ব্র্যাকেট দেন, দেওয়ার পরে আপনি করেন কি এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করেন, অথবা আপনি এরকম করেন যে একটা সিলেক্ট করলাম, এরপর আমি কমা দিব, কমা, সবাই মনে রাখবেন কমা, কমা দেওয়ার পরে এই সাবজেক্টটা আমি সিলেক্ট করলাম, আবার কমা দিলাম। এখন করব কি, এখান থেকে এই পর্যন্ত আমি নিতে চাই, নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ, কাজ, হ্যাঁ দ্যাটস ইট, হয়ে গেল। অর্থাৎ আমি কিন্তু এই সাবজেক্টটা নিই নাই, শুধুমাত্র এই 3টা নিয়েছি। দেখেন 4টা নিয়েছি, প্রথম 3টা, প্রথম 2টা এবং এই লাস্টের 2টা, মাঝখানেরটা কিন্তু আমি নিই নাই। এখন যদি মাঝখানেরটা নিতে চাই, এটাই আপনি ডাবল ক্লিক করেন, অথবা এক কাজ করেন, একটা ক্লিকই করেন, একটা ক্লিক করার পরে খেয়াল করে দেখেন উপরে, দেখেন আমার সূত্রটা কিন্তু চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে সূত্রটা আবার চেঞ্জ করতে চান, আপনি করেন কি, এই যে নাম্বার দেখেন এখানে কিন্তু কমা কমা দেওয়া, আপনি এটা সিলেক্ট করে দেন, সরি এখানে যান, আচ্ছা ডাবল ক্লিকই করেন, ওইখান থেকে দরকার নেই। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এরপরে এই ঘরটা সিলেক্ট হচ্ছে না কেন, আজব, আচ্ছা ওইটা দরকার নেই, আপনি আবার এটা ডিলিট করে দেন নতুন করে আপনি এটা বসাই দেন, নতুন করে বসাই দিয়ে ইন্টারফেস করে আমার যোগফল কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে খুশি যোগফল করতে পারেন। এগুলো 3টে নিয়ম। আরো একটা নিয়ম আছে, মানে শর্টকাটে করবেন, আপনি সূত্রগুলো লিখতে চাচ্ছেন না, সূত্রগুলোর জন্য অটো চলে আসে, সেটা কিভাবে? আপনি একটা বক্সে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যদি এই বক্সে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই বক্সে যোগ হবে, এভারেজ কিন্তু আর হবে না। আপনি যদি এই বক্সে, অবশ্যই যোগ করতে হবে আপনার, কারণ এটার পরবর্তী বক্স এটা। এখন আপনাকে করতে হবে কি, এই বক্সে আগে সিলেক্ট করে নিতে হবে যে বক্সে আপনি যোগটা বসাতে চান, যোগের নাম্বারটা বসাতে চান। আমি এখানে বসাতে চাই এই যে সানসনি, যে তার নাম্বারটা, আপনি করে কি এটা সিলেক্ট করে এই যে ডান সাইডে দেখেন আমি এই বিষয়টা দেখাচ্ছিলাম ফাংশন, এখানে ক্লিক করে সামে ক্লিক করেন, দেখেন সূত্রটা আমার অটো বসে গেছে, আমার কিন্তু লেখা লাগতেছে না। এরপর আপনি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে ইন্টারপ্রেস করেন, আমার সূত্রটা চলে আসছে। এখন কথা হচ্ছে, এটা তো আমি যোগফল বের করলাম, এখন ম্যাক্সিমাম কিভাবে বের করব? যেখানে ম্যাক্সিমাম বের করতে চাই সেই ঘরটা আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি করতে পারেন কি, সমান চিহ্ন দিয়ে MAX লিখে এটাও সেম, দুইটা ব্র্যাকেট দেন, এরপরে এর ভিতরে কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট পর্যন্ত আপনি ভ্যালু বসাতে চান বা নাম্বার বসাতে চান। আচ্ছা কেউ দাগাদাগি করছেন স্ক্রিনে, দাগাদাগি করবেন না, দাগাদাগি করলে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। ওকে, এরপর আমাদেরকে ভ্যালু বসাতে হবে বাংলা থেকে এই পর্যন্ত। আমি করি কি, বাংলাতে লেফট ক্লিক ধরে এখানে টান দিই, টান দিয়ে এরপর আমি ইন্টারপ্রেস করি। এখন দেখেন ম্যাক্সিমাম কত পেয়েছে, 95। আমি একটু চেক করি, এই যে 95। এখন মিনিমাম কত, আগে থেকে আমরা দেখি যে 45। আমরা এখন করতে পারি কি, মিনিমাম বের করবো কিভাবে, সমান চিহ্ন দেন, এরপর MIN লেখেন, দুইটা ব্র্যাকেট দিয়ে এটার মাঝখানে আপনি কোন জায়গা থেকে কোন পর্যন্ত দিতে চান সেটা সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত, এরপর আমি ইন্টার প্রেস করি, দেখেন এখানে কত আসছে, 45, অর্থাৎ মিনিমাম কিন্তু 45 ছিল। এটা গেল ম্যাক্সিমাম এবং মিনিমাম, এবং এইটা আমি সূত্রের মাধ্যমে বসাতে পারি কিভাবে, এই দ্বিতীয় ঘরটা আমি সিলেক্ট করলাম, এরপর এই ফাংশনে গেলাম, এখানে দেখেন ম্যাক্সিমাম মিনিমাম আছে, তা আমার ম্যাক্সিমাম, তো এই জন্য ম্যাক্সিমাম ক্লিক করলাম, দেখেন সূত্র কিন্তু আমার অটো বসে গেছে। আমি করে কি, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, ইন্টারপ্রেস করে হয়ে গেল। এখন এটা তো জাস্ট আমি সিলেক্ট করলাম, আপনি কিন্তু চাইলে আপনি একটা ঘরও ক্লিক করতে পারেন, অথবা আপনি মানে একটু প্রথম 3টা চান বাকি একটা চান, মোট 5টা আপনি চান না, সেটাও সিলেক্ট করতে পারেন, সেটা কিন্তু আমি প্রথম টোটাল বের করার সময় দেখিয়েছি। ওকে, এরপর হচ্ছে এভারেজ। এভারেজ কি, যে এখানে 5টা সাবজেক্ট মিলে যোগ করতে হবে, যোগ করে 5-5-এর সাথে ভাগ দিতে হবে, ভাগ দিলে এভারেজটা বের হয়ে আসবে। তো এত কিছু তো করার সময় নেই, যা সূত্র বসাই দিব আমরা। তো আপনি করতে পারেন কি, সমান চিহ্ন দিয়ে এভারেজ বানানটা লিখতে হবে, এখানে দেখেন এভারেজের বিষয়টা চলে আসছে আমার অলরেডি। আমি যদি চাই এটা কিন্তু অটো বসে যাবে, এবং এখানে দেখেন B5 থেকে H5 পর্যন্ত আসছে, এই দেখেন H5 কিন্তু ম্যাক্সিমাম পর্যন্ত, টোটালও চলে আসছে। আমার তো এতগুলো দরকার নেই, আমার শুধু দরকার এই ফিজিক্স পর্যন্ত, বাংলা থেকে ফিজিক্স, অর্থাৎ 5টা সাবজেক্ট, এইগুলো কিন্তু আমার দরকার নেই। সুতরাং এখানে ডাইরেক্ট কেউ ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার
হিসাব ভুল হয়ে যাবে। সুতরাং অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন। এখানে কত নাম্বার কত ভ্যালু দেওয়া আছে, যে এইখান থেকে কিন্তু এই একদম শেষ পর্যন্ত দেওয়া আছে এই পর্যন্ত। সুতরাং এগুলো কখনোই আপনি ক্লিক না করে নিজের মতো করে দিবেন। তো এখানে আমি এরকম না করে করেছি, এভারেজে ক্লিক করে আমার সূত্রটা বসে গেল। এরপর আমি সিলেক্ট করে দিই। ওকে, সিলেক্ট করে ইন্টার প্রেস করি, আমার এভারেজ আসে কত 71.6। এরপর আসে কাউন্ট এবং কাউন্টটা কি, আমি আগে সূত্রটা দিই। কাউন্টে যে আমরা এই যে কাউন্টটা আছে, কাউন্ট আছে কিন্তু কাউন্টটা দেখাচ্ছে না। যাই হোক, আমরা করি কি, এই নাম সহ আমরা সিলেক্ট করি। এখন নাম থেকে অর্থাৎ কতগুলো সাবজেক্ট বা কতগুলো আছে এখানে ঘরটার আমরা সিলেক্ট করে ইন্টার প্রেস করি। এখন দেখেন 5 আসতেছে। আবার যদি এইটাতে আমি কাউন্টটা দিই, আমি এখানে একটা আসলে কাউন্টে যে এখানে আমি পরে এ লাগাই দিই, তাহলে আমার এটা কাউন্টটা হয়ে যাচ্ছে। এরপর আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি, আচ্ছা সরি এই পর্যন্ত না, এইখান থেকে এই পর্যন্ত। এখন দেখেন যখন আমি কাউন্টটা দিলাম তখন 6 আসতেছে, কাউন্টে দিলে 6, অথচ আমি এই নাম থেকে এই ফিজিক্স পর্যন্ত কয়টা আসে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যে 6টা আসতেছে, কাউন্টার ক্ষেত্রে 6 দেখাচ্ছে কিন্তু কাউন্ট এইটার ক্ষেত্রে 5 কেন? কারণ হচ্ছে এই যে কাউন্ট অর্থাৎ এ নাই যেটাতে, আমি এক কাজ করি, আমি একটু মার্ক করে দেখে তাহলে আর সুবিধা হবে। এখানে খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। এই 6টা আছে, কিন্তু যখন আমি কাউন্টার ক্ষেত্রে দিলাম 6ই আসলো, কিন্তু কাউন্টের ক্ষেত্রে 5 আসলো কেন? কারণটা হচ্ছে আমি কিন্তু দুইটাতেই এই নাম থেকে এই সাবজেক্ট সবগুলোই সিলেক্ট করেছিলাম, কিন্তু এটায় 5 আসছে, এটা 6 কেন? কারণ হচ্ছে কাউন্ট যদি দেন তাহলে শুধুমাত্র এই যে নাম্বার বা ভ্যালু যেগুলো সেইগুলো সিলেক্ট করবে, সেইগুলো কাউন্ট করবে। কখনো এই যে নাম যেগুলো দেখতে পাচ্ছেন নাম নিবে না। এবং কাউন্টার ক্ষেত্রে নাম থাকুক নাম্বার থাকুক যে কোনো সিম্বল থাকুক সেটা নিবে। আমি যদি এই ইংলিশের জায়গায় কোন একটা নাম লিখি, যেমন সাকিব, এখন দেখেন কাউন্টে কিন্তু 4 চলে আসছে। কেন 4 আসছে? আমি কিন্তু এখানে নাম্বার দিই নাই, নাম দিয়েছি, অর্থাৎ কোনো ভ্যালু দিই নাই, নাম্বার দিয়েছি। এখন যদি আমি আবার 45 দিয়ে দিই, এখন দেখেন এখানে কিন্তু আবার 5 চলে আসছে। আবার যদি এখানে আমি চেঞ্জ করে 75 দিয়ে দিই, এখন দেখেন আবার 5 চলে আসছে। কেন 5? এখানে যতই নাম্বার চেঞ্জ করি না কেন এটা তো চেঞ্জ হবে না, কারণ এটা তো অলরেডি নাম্বার আছে। এবং যদি এখানে নাম দিই তাহলে এটা চেঞ্জ হবে, এবং এইটা কখনোই চেঞ্জ হবে না। কেন? কারণ নাম এবং নাম্বার দুইটাই হচ্ছে এটা কাউন্ট করে, দুইটাই হচ্ছে এটা ধরে হিসাবটা করে। কিন্তু কাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র নাম্বারটা হিসাব করে, নাম হিসাব করে না। ওকে, এরপর হচ্ছে রোল নাম্বারের বিষয়টা রেখেছি। এটা কেন রেখেছি এটা আমি একটু পরে বলছি। আচ্ছা, আমাদের কিন্তু সব হিসাব শেষ, অর্থাৎ যতটুকু আমাদের হিসাব দরকার ডাটা এন্ট্রি কাজের জন্য এটুকু শেষ। এখন অনেকের কাছে মনে হতে পারে যে আমরা তো জাস্ট একটা লাইন করলাম, এখন বাকি লাইনও কি আমাদের করতে হবে? উত্তর হচ্ছে না। এইটাই হচ্ছে আপনার এক্সেল শিটের মজা, যে আপনি জাস্ট একটা লাইন করবেন বা একটা সূত্র বসায় দিয়ে যাবেন, পরবর্তীতে আপনি জাস্ট নাম্বারগুলো বসাবেন এবং জাস্ট একটা টান দিবেন, আপনার সব একসাথে হয়ে যাবে। এই হচ্ছে সবথেকে মজা। আমি একটু আগে বলেছিলাম যে প্রথমে ফর্মুলা, দেন আপনার ডিজাইন। এটাই হচ্ছে সবথেকে সুবিধা। যদি আপনার ফর্মুলা গুলো করা থাকে, অর্থাৎ সূত্রগুলো যদি আমার আগে থেকে এখানে বসানো থাকতো, আমি জাস্ট করতাম কি একটা টান দিতাম হয়ে যেত। এখন এই টান দেওয়ার বিষয়টা কি? আসলে বিষয় হচ্ছে আমি এই 3টা ডিলিট করে দিই মনে করি। এখন আমার তো একটা লাইন হলো, জাস্ট এখন আমি বাকি লাইন, এই যে বাকি যে ঘরগুলো এখানে আমি যোগগুলো করব। কিভাবে করব? আপনি করেন কি, এখানে তো যোগ করা, যোগের সূত্র বসানো। এখন এই সূত্রটা এই ঘরগুলোতেও নিয়ে আসবেন। কিভাবে আনবেন? এই ঘরটাকে সিলেক্ট করেন, অর্থাৎ এই যে নাম্বারগুলো এইগুলো যোগ করবেন। কিভাবে? এই ঘরটাকে সিলেক্ট করে নিচের দিকে টান দিবেন। কিভাবে? আপনি নরমালি টান দিলে কিন্তু আসবে না। দেখেন নরমালি টান দিলে কিন্তু সিলেক্ট হবে। আপনি ঘরটা সিলেক্ট করে ডান সাইডে দেখেন একটা 4 কোণা ডট আছে, এইখানে যান, দেখেন মাউসের পয়েন্টারটা কেমন একটা যোগের মতো চলে আসছে। যোগের মতো আসলে এইটা ধরে এবার নিচের দিকে টান দেন, টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসেন, এবার ছেড়ে দেন। দেখেন যোগগুলো কিন্তু অটো ফিল হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার যোগের সূত্র ছিল, এই যোগের সূত্রটা আমি নিচেও অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দেওয়ার ফলে হলো কি, এইখান থেকে এই পর্যন্ত সব যোগ কিন্তু আমার অটো হয়ে গেছে। আপনি এখন যোগ করেন, দেখেন কত আসে। এখানে 20 25 25 50 20 20 40 40 40 80 আর 50 কত হয়? 130।
ওকে, এই হচ্ছে যোগ, মানে খুব সিম্পল। এখন কথা হচ্ছে প্রত্যেকটা লাইনে কিভাবে টানতে হবে, না প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের টানতে হবে না এরকম। আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে এখন আমার এই সবগুলো সূত্র নিচে আনতে হবে। কিভাবে আনবো? এই সবগুলো আগে সিলেক্ট করেন, সিলেক্ট করা হয়ে গেল। এখন দেখেন এই ঘরগুলো সব কিন্তু আমার সিলেক্ট করা। এখন করবো কি, ডান সাইডে এই যে পয়েন্টারটা নিয়ে যাবো, প্লাস বাটন হয়ে গেল। এরপর আমি এটা ধরে টান টান দেওয়ার পরে দেখেন সব সূত্র কিন্তু আমার আলাদা আলাদা হিসাব কিন্তু আমার সব চলে আসছে। এখন আপনি যেটাই করেন এখন সবগুলো কিন্তু এখানে সঠিক। এখন দেখেন এখানে কিন্তু 5 5 5 5 6 আসতেছে কেন? কারণ এটা অবভিয়াসলি সব জায়গায় 5 এবং সব জায়গায় 6। এইখানে দেখেন এভারেজ কিন্তু আপনার ভিন্ন ভিন্ন, এক জায়গায় 67.6, 82.6, 84.8, 46, 26, 52, 63, 64 সব কিন্তু আলাদা। মিনিমাম ম্যাক্স, মিনিমামের ক্ষেত্রে দেখেন সব সব মিনিমাম নাম্বার এইখানে। এই যে এইটার ক্ষেত্রে এই যে 27 এবং 99 99 99। এটা কি ম্যাক্সিমাম 99? 99 কোথায় তার এখানে? আচ্ছা, এখানে 99 আসতেছে কেন? আমি একটু আরেকবার চেক করি। B11 থেকে F12, F12, B11। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে সূত্রটা দেখেন B11 দেওয়া, অর্থাৎ এই যে 11 থেকে আমার থাকা হচ্ছে B12 থেকে, কিন্তু এখানে হচ্ছে B11। এই জন্য মেবি সমস্যা হলো, এখানে মেবি হিসাবটা একটু গরমিল হয়ে গেছে। আমি শুরু থেকে আবার নিয়ে আসতে। এখানে টোটালটা আমি এই নিলাম, ম্যাক্সিমাম এখান থেকে টান দিই। এখন থেকে কোনটা আসে? 99। এখনো এটা আসতেছে কেন? B10 থেকে B8, B5, B4। আচ্ছা, প্রথমে আমার এই সূত্রটা ভুল দেওয়া। ও আচ্ছা, আমার এই প্রথম ঘরটা সিলেক্ট হয়ে গেছিল শুরুতে, এই জন্য আমার এখানে সূত্রটা ভুল আসতেছে। এখানে B4 হবে না, এটা হবে B5, B5। এরপর আমি ইন্টার প্রেস করে আমি সূত্রটা দিয়ে দিই তাহলে। ওকে, এইবার দেখেন ঠিক আছে। আমার এখানে সিলেক্ট করায় ভুল হয়ে গেছিল, আমি প্রথম এই দুইটা ঘর সহ সিলেক্ট করে দিয়েছিলাম এই প্রথম ঘরটায়, যার কারণে এই প্রত্যেকটা ঘরে প্রথম দুইটা ঘর সহ সিলেক্ট হয়ে গেছিল। একটা ছোট্ট ভুল হয়ে গেছিল, যাই হোক সমস্যা নেই। এরপর আমরা এটা টেনে দিই। That's it, আমাদের হিসাবটা হয়ে গেল। এখন এই যে 87, 87, 99, সর্বোচ্চ 99 হয়ে গেল। তো এই যে দেখেন আমার কিন্তু, আমি কিন্তু খুব ভালো এখানে বেশ কাজ টাজ করি, তারপরেও দেখেন আমার কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন, আপনারা যদি প্র্যাকটিস না করেন তারপর, তাহলে আপনাদের কি হবে? ভুল তো অবভিয়াসলি হবে। আমার নিজের ভুল হচ্ছে, তার মানে তো আপনাদের ভুল হওয়া স্বাভাবিক। সুতরাং সব বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, প্র্যাকটিস না করলে কিছুই সম্ভব না। ওকে, এখন এখন আমরা জানবো হচ্ছে ফিল্টারিং, বা এটাকে অনেকে শর্টিং ও বলে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি, আপনার নাম রাজু, এই যে রাজু যে নামটা, সে 2 নম্বর আছে। এখন আপনার ক্লাসে রাজু নামের ব্যক্তি আরো 2 জন আছে। আমরা এক কাজ করি, এই নামটা আরো কয়েক জায়গায় আমরা দিয়ে দিই। ওকে, তো মনে করেন রাজু নামের ব্যক্তি আপনাদের ক্লাসে আরো 2 জন আছে, অর্থাৎ মোট 3 জন। তো আপনি কোন রাজু, বা আপনি যদি রেজাল্ট শিটটা জানতে চান স্পেসিফিক ভাবে আপনার রেজাল্ট শিটটা, এখানে তো আমি হয়তো 10-12 জনের রেজাল্টটা দেখানো হচ্ছে, কিন্তু আপনার কলেজ ভার্সিটিতে যদি যান, আপনার তো শত শত মানুষ, 400-500 মানুষ বা আরো বেশি, বা অনেক সময় দেখা যায় হাজার হাজার। এত মানুষের ভিতরে আপনার স্পেসিফিক রেজাল্টটা কিভাবে খুঁজে পাবেন? এই জন্য আপনাকে করতে হবে কি, শর্টিং বা ফিল্টারিং করতে হবে। এটা কিভাবে করবেন? ফিল্টারিং বা শর্টিং সবসময় হেডলাইনে করতে হয় বা মেইন লাইনে। হেডলাইন কোনটা? আমাদের এখানে এই যে নামের যেটা, বা আমাদের যে মেইন বিষয় টপিক গুলো লেখা থাকবে সেইগুলো, এটা হচ্ছে আমাদের হেডিং। আমাদের হেডলাইন কিন্তু এইটা না, আমাদের মানে হেডলাইন বলতে হেডের যে মেইন যে টপিক সেটা এটা, কিন্তু আমাদের টোটাল যে টপিকটা, অর্থাৎ নাম টাম বা এইসব বিষয়ের হেডলাইন কিন্তু এইটা। এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন এই নিচেরটা যেন সিলেক্ট না হয়ে যায়, বা উপরেরটা যেন সিলেক্ট না হয়ে যায়, এই একটাই সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট করে এরপর আমাদেরকে এই শর্টিং করার যে
সিস্টেম সেটা বসাতে হবে। সেটা কিভাবে? এইখানে দেখেন আমরা যে ফাংশন অপশনে গেছিলাম এটার বাম সাইডে ক্রিয়েট এ ফিল্টার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করেন, দেখেন ফিল্টার হয়ে গেছে। দেখেন আমাদের এইটা আলাদা করে প্রত্যেকটা নামের পাশে একটা অপশন চলে আসে, এটা হচ্ছে ফিল্টারিং। এখন ফিল্টারিং করলে কাজ হবে কি, শর্টিং করলে কাজ হবে কি? শর্টিং করলে কাজটা হচ্ছে স্পেসিফিক কিছু খুঁজে বের করা। এখন খুঁজে আমি কিভাবে বের করবো? আপনি করবেন কি, এই আপনার তো প্রথমে দেখতে হবে নাম, বা অনেক জায়গায় দেখা যায় আপনার রোল নাম্বারে চাওয়া হয় প্রথমে তো সবাই প্রথমে আপনার নাম দেখে, নাম দেখে যদি কেউ বের করতে পারে তো ভালো। এখন যদি নাম দেখে বের না হয় দেন আপনার কাছে রোল নাম্বার চাওয়া হয় যে তোমার রোল নাম্বার বলো, আমি নাম দেখে তোমারটা পারতেছি না, কারণ একই নামের আরো কয়েকজন আছে। তো আমি করি কি, রাজু নামের ব্যক্তিটা বের করি। এখন করতে হবে কি, এই যে অপশনটা এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে যান, নিচে যাওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু আমার সিলেক্ট করা, অর্থাৎ এখানে যে 1000 মানুষের নামও থাকে সব কিন্তু আমার সিলেক্ট করা থাকবে। তো আপনি সিলেক্ট করবেন, আনসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট বা ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ারে ক্লিক করেন, দেখেন সিলেক্ট কিন্তু এখন করা নাই। এখন করেন কি, আপনি এখানে সার্চ করেন যে তার নামটা লিখে, অবভিয়াসলি তার নামটা আপনি রাজু লিখবেন। এবং এখানে রাজু একটা আসছে কেন? কারণ হচ্ছে এখানে যদি রাজু 100টাও লেখা থাকে তাও একটা আসবে, কারণ নামটা কিন্তু সেম, একই নাম সবসময় একটা আসবে। এই ক্ষেত্রে আপনি নামটা সিলেক্ট করেন, এরপর ওকে দেন। অবভিয়াসলি সিলেক্ট করতে হবে, এই টিক চিহ্নটা আসতে হবে। আপনি যদি এখানে লেফট ক্লিক করেন তাহলে সিলেক্ট হবে, এরপর আপনি ওকে করেন, দেখেন 3টা রাজুর নাম চলেছে। এখন কথা হচ্ছে 3টা রাজুর নাম তো আমি বের করলাম, কিন্তু এখানে কিন্তু আপনি যখন এই এমপ্লয়ের কাজ করবেন বা আরো বড় বড় কাজ করবেন তখন কিন্তু এই আপনার এরকম 3-4 জন আসবে না, কমপক্ষে 10-12 জন বা 20-30 জন বা 100-200 জন আসবে সেম নামের, কারণ তারা আহ, একই নাম বাংলাদেশে অনেকেরই থাকে। তো এখন আমাদের এখানে 3 জন আসছে, তো আমরা তো বুঝতেছি না স্পেসিফিক কার রেজাল্ট দরকার। তো মনে করেন এখানে যে 6 রোল যার তার আমাদের দরকার, বা তার রেজাল্টটা সে জানতে চাচ্ছে স্পেসিফিক। এখন করবেন কি, আমরা তো একটা শর্টিং করলাম, এখন প্রথম শর্টিং এ বা প্রথম ফিল্টারিং এ আমরা জিনিসটা পেলাম না, এখন আমাদের করতে হবে কি, দ্বিতীয় আর একটা শর্টিং করতে হবে। এখন তো কিভাবে করবেন এটা? সে তো, আপনি তো জানেন যে তার যে সাবজেক্ট 5টা সাবজেক্ট, এখন সাবজেক্টের নাম্বার সে কত পেয়েছে এটা জানার জন্যই অবভিয়াসলি সে এখানে আসছে। তো নাম্বার তো জানে না, এই কারণে আমরা নাম্বার লিখে সার্চ করতেও পারবো না, টোটালও সে জানে না, ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ তো জানার প্রশ্নই আসে না, এবং কাউন্ট এই দুইটা তো সবসময় সেমই হবে স্বাভাবিক। এখানে আপনি করবেন কি, রোল নাম্বার লিখে এখন সার্চ করতে হবে। এখন আপনার একটাই উপায়, ছাড়া কোনো উপায় নেই, অর্থাৎ শর্টিং এর ভিতরে আবার শর্টিং, যেন স্পেসিফিক জিনিসটা আমি পাই। আপনি করেন কি, রোল নাম্বার এখানে যান, যাওয়ার পরে দেখেন কয়টা রোল নাম্বার আসছে, 3টা। আমাদের 3টা নেওয়া, এই জন্য 3টা। ওকে, তো আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার করে আমাদের রোল নাম্বার কত জানা দরকার, 6 নাম্বার দিয়ে এটা সিলেক্ট করতে হবে অবভিয়াসলি, এরপর ওকে দেন। দেখেন এখন আমার স্পেসিফিক একটা রেজাল্ট চলে আসবে। আপনি এরকমও করতে পারেন, এইখানে যে রেজাল্টটা আপনি ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে সিলেক্ট অলে দিয়ে দেন, তাহলে জিনিসটা আবার চলে আসবে সব নামগুলো। আপনি করেন কি, ওকে দিয়ে দেন। এরপর এলো, আচ্ছা আমি এটা ব্যাকে নিয়ে যাই। আচ্ছা, এই হচ্ছে স্পেসিফিক রেজাল্ট। এখন অন্যভাবেও আপনি ডাইরেক্ট নাম না লিখে ডাইরেক্ট রোল নাম্বারে লিখতে পারেন, তাহলে জিনিসটা সরাসরি চলে আসবে। আমি ব্যাকে নিয়ে আসি সবকিছু, এরপর রোল নাম্বারে ক্লিক করেন, আপনি সব ক্লিয়ার করে দেন, এরপর আপনি এখানে 6 রোল নাম্বার লেখেন, সিলেক্ট করেন, ওকে দেন, তাহলে আপনার জিনিসটা ডাইরেক্ট চলে আসতেছে, একবারে চলে আসতেছে। আপনার ওরকম প্রথমে নাম লেখা বা লেখা এরকম কোনো ঝামেলা করতে হচ্ছে না, অর্থাৎ আপনি যেমন সুবিধা পান আর কি। এখন আমার আগের মতো আবার কিভাবে ফিরে যেতে পারি? আপনি করেন কি, যেখানে শর্টিং করেছিলেন, যে লিস্টে আপনি শর্টিংটা করেছিলেন ওই লিস্টে যান, যেমন আমরা রোল নাম্বারে করেছিলাম, এটা ক্লিক করি, ক্লিক করে এখানে দেখেন ক্লিয়ার অপশন, ক্লিয়ার অপশনে আরেকবার ক্লিয়ার করে সিলেক্ট অল দেন, দিয়ে আপনি ওকে তে প্রেস করেন, তাহলে দেখেন সব জিনিসগুলো কিন্তু আমার আবার ব্যাক চলে আসতেছে, বা আমি আবার নতুন ভাবে দেখতে পাচ্ছি। এই হচ্ছে নিয়ম। ওকে, অনলাইনে এই পর্যন্তই। এরপর আমরা চলে যাব অফলাইনে। অফলাইনে আমাদের কাজটা কি? অফলাইনে এই জিনিসটা আমরা সেম জিনিসটা কিভাবে নিব? আপনি করেন কি, এই ফাইল অপশনে যান, ফাইল অপশন থেকে ডাউনলোডে যান, ডাউনলোড থেকে কোন অপশনে ডাউনলোড করবেন বা কোন মাধ্যমে? অবভিয়াসলি আমরা এটা মাইক্রোসফট এক্সেলে এডিট করব, এই জন্য আমাদের এক্সেল ফাইলে ডাউনলোড করতে হবে। এখানে দেখেন প্রথমটাই মাইক্রোসফট এক্সেল অর্থাৎ এক্সেল এসএক্স ফাইলে ডাউনলোড করার অপশন আসছে, এটা ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন ডাউনলোড কোথায় দিবেন সেই অপশনটা আসছে, আমি এই ডাউনলোড অপশনে যাই, এরপর সেভে ক্লিক করি। ওকে, ডাউনলোড আমার হয়ে গেছে। এখন আপনি ওপেন করবেন কিভাবে? আপনি ডাইরেক্ট ওপেনে ক্লিক করতে পারেন, অথবা ডাউনলোড অপশনে, এই যে এটা ডাউনলোড অপশন, এটা ডাবল ক্লিক করেন, এটা ওপেন হয়ে যাবে। বড় করি, এই দেখেন
আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখেন সেম জিনিস কিন্তু আমার এখানে চলে আসছে। এবং এখানে যে আমি ফিল্টারিং করেছিলাম, এই ফিল্টারিং বিষয়টাও কিন্তু আমার সব চলে আসছে, অর্থাৎ এখানে সব চলে আসবে, একটা বিষয় আসবে একটা বিষয় আসবে না এরকম না, কিন্তু বিষয়টা সব চলে আসবে। ওকে, এখন এইখানে আমাদের কি কি জানা দরকার, এইখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়ে কিছু জানা দরকার। সেটা কি, সেটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিংটা কি। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে আপনি একটা কন্ডিশন দিয়ে দিবেন যে আমি এই ধরনের কন্ডিশন চাই, যে এইটা হলে ওইটা হবে, এইটা হলে ওইটা হবে। বিষয়টা কি অ্যাকচুয়ালি, মনে করেন আপনার কোন একটা স্টুডেন্ট, আচ্ছা আমি আগে এক কাজ করি, এই যে সিরিয়ালটা এখানে কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হলুদ দিয়ে দিলাম, ওকে দ্যাটস গুড। ওকে, এখন হলুদ কেন দিলাম এটা একটু পরে বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন মনে করেন আপনার যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরে তো অনেকে ফেল করে, অনেকে পাস করে। তো আপনি চাচ্ছেন যে যারা ফেল করবে তাদের নাম্বার বা নামের উপরে তাদের নাম্বারের উপরে লাল কালি চলে আসবে, যে তারা ফেল করছে। তো এটা আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে কন্ডিশন, মানে যদি এটা হয় তাহলে এটা হবে। অর্থাৎ ফেল করে কত হলে, 33-এর নিচে পেলে বা 40-এর নিচে পেলে আপনি দিয়ে দেন যে 33-এর নিচে পেলে ওইখানে লাল কালি শো করবে, মানে সে ফেল। এটা আপনি বুঝতে চাচ্ছেন। এখন দেখেন এই একজন 25 পেয়েছে, 25 পেয়েছে, 20 পেয়েছে, তার মানে কিন্তু সে ফেল। এখন আপনি কি এখানে যাবেন আর এই যে এরকম করে লাল কালি করবেন, আসুক এই দেখেন লাল কালারটা হয়ে গেছে, বা এরকম করে তো আর মানে চলা সম্ভব না, বা এরকম কত মানুষ এটা করবেন। এই জন্য এটার জন্য ডিফল্ট আপনি একটা কন্ডিশন দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে কোন বক্সের ভিতরে আপনি কন্ডিশন দিয়ে দিবেন। আপনি করবেন কি, আপনার যে নাম্বার লিস্টটা সেই নাম্বারের ভিতর দিয়ে দেবেন আমার এই বাংলা থেকে এই ফিজিক্স এই 5টা সাবজেক্টের এই শেষ পর্যন্ত এই সবগুলো বক্সে আমার এই লিস্টটা থাকতে হবে। এই জন্য আপনি করেন কি, বক্সগুলো সিলেক্ট করেন আগে, এখান থেকে এই পর্যন্ত টান দিয়ে আমি সিলেক্ট করলাম। দেখেন আমার টোটালে বা ম্যাক্সিমাম মিনিমাম যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যদি এই নাম্বার গুলোই দেখতে পাই তাহলেই হচ্ছে, কারণ আমার তো টোটাল কত বলে সেই বিষয়ে কোনো ধারণা রাখার দরকার নেই। 1 থেকে 100 এর ভিতরে সে যদি 33-এর নিচে পায় তাহলে হবে কি, সে ফেল করবে, আর 80 এর উপরে সে A+ পাবে। এটা আমরা দেখবো। আগে ফেলের বিষয়টা দেখি, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে দেখেন হোমের ভিতরে আসার পরে আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং সিলেক্ট করেন। এরপর দেখেন প্রথমটাই হাইলাইট সেলস রুল। এইখানে আপনি করেন কি, দেখেন 2 নম্বর অপশন হচ্ছে লেস দেন, অর্থাৎ কম হলে আপনি লেস দেনে ক্লিক করেন। এরপরে দেখেন এখানে 60 দেওয়া, আমি করি কি এখানে 33 দিই। আচ্ছা 33 না, এখানে 34 দিই। 34 কেন, 34 তাহলে বাদ, তাহলে হবে কি 33 থেকে শুরু হবে জিনিসটা। 34-এর নিচে, 34 পেলে সে পাস, কিন্তু 34-এর নিচে 33 থেকে যদি সে, আচ্ছা 33 পেলে তো পাস হয়, তাহলে এখানে 33 দিই। যে 32-এর নিচে যদি কেউ পায় তাহলে ফেল, 32 যদি কেউ পায় তাহলে সে ফেল, অর্থাৎ 33-এর নিচে যদি কেউ পায়। এখন এইটা কিভাবে আমাদের শো করাবে, এখানে দেখেন লেখা লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট, অথবা শুধু রেড টেক্সট, এটা দিলে হয় কি বোঝা যায় না এরকম, আপনি এটা দিয়ে দেন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এটা দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এখন দেখেন যারা যারা ফেল করছে তাদেরটা কিন্তু অটোমেটিক শো করতেছে। এখন মনে করেন আমি তাকে পাস করায় দিতে চাই, 20 না দিয়ে আমি করতে পারি কি, এখানে 75 দিয়ে দেখেন তার কিন্তু লালটা চলে গেছে। কেন, কারণ সে পাস করছে। অর্থাৎ এটা কিন্তু অটো কাজ হবে, আপনি যে নাম্বারই দেন না কেন সেটা অটো হবে। সে 1000-এ 4টায় ফেল করছে, আমি তাকে 2টায় ফেল করাই দিই, ওকে 65 দিলাম, এখন দেখেন হয়ে গেল। এরপরে আমি এই 87 তাকে ফেল করাই দিতে চাই, তাহলে করে কি, আমি মনে করেন 29 দিয়ে দিলাম, এখন দেখেন লাল কিন্তু অটো হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এখানে কন্ডিশন দিয়ে রাখছেন এই জন্য অটো হয়ে গেছে। আমি এই ক্ষেত্রে মনে করেন 32 দিলাম, এখন দেখেন লাল। আমি যদি 33 দিই তাহলে দেখেন এটা কিন্তু লাল হবে না। কেন, কারণ আমি কিন্তু এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি 33-এর নিচে, 33-এর উপরে কিন্তু না। এখন এটা গেল আপনার এটা গেল আপনার ফেলের বিষয়টা। এখন পাশের বিষয়টা কি, বা A+ এর বিষয়টা কি, যদি 80 এর উপরে কেউ পায় বা 80 যদি কেউ পায় তাহলে সে A+ পাবে। এটাও আপনাকে করতে হবে এই বক্সের ভিতরে। তা আপনি এই সাবজেক্টের লিস্টের থেকে ফিজিক্সের পর্যন্ত আবার সেম ভাবে সিলেক্ট করেন, এরপর কন্ডিশনাল ফরম্যাট থেকে হাইলাইট সেলস, এরপর যেমন গ্রেটার দেন, গ্রেটার। এখন করেন কি, এখানে 79 দেন। 79 কেন, 79 মানে হচ্ছে যে 79 এর উপরে যে যে পাবে সে হচ্ছে A+। এখন যদি আপনি 80 দেন তাহলে ওইটা কাউন্ট করবে 80 এর উপরে, 81 থেকে কাউন্ট করবে, 80 কিন্তু কাউন্ট করবে না। এই জন্য আপনি করবেন কি,
79 দিবেন, তাহলে বোঝাবে যে 79 কাউন্ট করবে না, 80 থেকে কাউন্ট করবে বিষয়টা। অর্থাৎ যেটা দেবেন তার উপরে, 33 দিলে তার নিচের নাম্বার থেকে, 79 দিলে তার উপরের নাম্বার থেকে। এরপর এটা লাইটটা হবে না, অবভিয়াসলি এটা গ্রিন হবে, কারণ সে পাস করছে, গ্রিন দিয়ে দিই। এরপর মানে এ প্লাস পেয়েছে, এরপর ওকে। এখন দেখেন কত মানুষ এ প্লাস পেয়েছে কোন সাবজেক্টে, সে এই একটা সাবজেক্টে, একটা চারটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে, সে দুইটা সাবজেক্টে এ প্লাস একটা ফেল, এইখানে দেখেন সবাই পাস ফেল আছে। এই হচ্ছে হিসাব। আপনি যদি এখন এই 85 যে ভদ্রলোক বা এই যে যে আছে 85, আপনি যদি এই নাম্বারটা কমাতে চান, আপনি করেন কি, এখানে 45 দিয়ে ইন্টার প্রেস করুন, দেখেন হলুদ হয়ে গেছে, তার মানে সে এভারেজে আছে, সে ফেলও করে নাই, পাসও করে নাই, বা এ প্লাসও পায় নাই, আবার ফেলও করে নাই। এরপর এখানে যদি আমি মনে করেন বা এটাতে বা এটাতে ধরি ফেল করায় দিতে চাই, আমি 21 দিয়ে দিলাম, এখন দেখেন সে লাল হয়ে গেছে। আবার এটাতে যদি আমি 45 দিই বা অন্য কিছু নাম্বার দিই, হলুদ। অর্থাৎ পাস ফেলের বিষয়টা এভাবে হিসাব করা হয়। এবং আপনি যখনই লিখবেন তখন যদি এরকম হয় যে মানে খাতায় লেখা আপনার 75, কিন্তু আপনি ভুলে লিখে ফেললেন বা আপনার 25 বা 80 এর উপরে, তাহলে কিন্তু এখানে লাল সবুজ চলে আসবে। লাল সবুজ চলে আসলে আপনি বুঝতে পারছেন যে না, আমি ভুল দিয়েছি। তাহলে আপনি আবার ওইটা চেক করে দিতে পারেন, কারণ অনেক সময় টাইপ করতে ভুল হয়, স্বাভাবিক এটা। এটা সবাই আসলে অ্যাকুরেট থাকে না, হুটহাট করে ভুল হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক। ওকে, তো এই ছোট্ট বিষয়টাকে ক্লিয়ার হয়েছে না? আমাদের এখানে আরো একটু বিষয় আছে, এই পাস ফেল বা এখানে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে হয়, এটাকে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো এটা হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। এরপরে আমরা একটু জানবো ডুপ্লিকেট ভ্যালু। আচ্ছা, ডুপ্লিকেট ভ্যালুটা কি অ্যাকচুয়ালি, এটা কেন দরকার হয়? ডুপ্লিকেট ভ্যালুটা হচ্ছে, আমি এক কাজ করি, নিচে আরেকটা ঘর নিই, আরেকটা সেল নিয়ে দেন ওইখানে আপনাদের দেখা। প্রথমে একটা সেল নিই, ছোট করে এটুকু সেল নিই, সেল নিয়ে আমি এটাকে অল বর্ডার ফরম্যাট এজ এ টেবিল দিয়ে একটা ফরম্যাট হিসেবে সিলেক্ট করি। আমি এটাকে মনে করেন ওকে দিলাম, ওকে, বা কাজ করতে পারি, এটা সুন্দর লাগতেছে না, এটা দিয়ে দিলাম, এটা একটু সুন্দর আছে। আচ্ছা, ওকে, ডুপ্লিকেট ভ্যালুটা কি অ্যাকচুয়ালি? ডুপ্লিকেট ভ্যালুটা হচ্ছে মনে করেন আপনি ফোন নাম্বার লিখতেছেন, এখন ফোন নাম্বার লিখতে লিখতে দেখা যায় যে একই ফোন নাম্বার আপনি ভুলে দুইবার লিখে ফেলছেন। তাহলে হবে কি, ওইখানে একটা রেড সার্কেল চলে আসবে, বা কোন একটা শব্দ হবে, বা কোন একটা কিছু দেখাবে যে আপনি একই জিনিস দুইবার লিখছেন। এটা অ্যাকচুয়ালি কেন দরকার হয়? এটা দরকার হয় আপনি যখন লিড জেনারেশনে কাজ করবেন, যখন নাম্বার টাম্বার নিবেন, তখন নাম্বার কালেক্ট করার প্রয়োজন হয় বা ইমেইল কালেক্ট করার প্রয়োজন হয়, তখন দেখা যায় যে একই নাম্বার ভুলে অনেক সময়, বা একই ইমেইল ভুলে দুইবার লিখে ফেলা হয়েছে, যার কারণে আহ সমস্যা হয়। তো একই জিনিস দুইবার লিখলে তো সমস্যা, অবভিয়াসলি। এই জন্য আপনি করতে পারেন তো এখানে আগে থেকে কন্ডিশন অ্যাপ্লাই করে দিবেন যে এই ঘরগুলোর ভিতরে যদি একই জিনিস দুইবার লেখা হয় তাহলে কালার হয়ে যাবে, লাল কালার হয়ে যাবে। তো অবভিয়াসলি আগে থেকে আপনাকে ঘর সিলেক্ট করতে হবে, এইখান থেকে এই ঘর পর্যন্ত আমি এই জিনিসটা চাই। আগে সিলেক্ট করে এরপরে কন্ডিশনাল ফরম্যাট থেকে হাইলাইট সেলস রুলে যান, এরপর নিচে দেখেন ডুপ্লিকেট ভ্যালু আছে, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে যে ডুপ্লিকেট ভ্যালুটা লিখবেন সেটা কেমন দেখাবে, লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট, এটা নাকি আপনি রেড টেক্সট বা রেড বর্ডার, আমি রেড বর্ডার দিয়ে দিই, একটু ভিন্ন দিই, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, এরপর আমি নাম্বার লিখি। ওকে, এখানে 01 কি লেখা থাকে, 9 3 4 5 6 7 8 9 10 11। আমি আরেকটা নাম্বার লিখি, হচ্ছে যে 017 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এখানে 019 এর যে নাম্বারটা ছিল ওইটা আমি আবার লিখি, 3 4 5 6 7 8 9 10 11। কি হলো, 9 নাম্বার তো ঠিকই আছে, কিন্তু আসতেছে না কেন? আচ্ছা, আমি আরেকবার লিখলাম, 2 3
7 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আসছে, দেখা যাচ্ছে না, একটু খেয়াল করেন। আচ্ছা এটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানে দেখেন রেড বর্ডার দেখা যাচ্ছে, আমি বর্ডার দিয়েছিলাম, এই যে দেখেন। আমি একটু এই সাইডে আসি। এটা ঠিকই কাজ করতেছে, কিন্তু এমন একটা লেখা দিয়েছি যে এটা দেখা যাচ্ছে না ঠিক। এই দেখেন রেড বর্ডার কিন্তু দেখা যাচ্ছে এটা। আচ্ছা আমি একটু ছোট করে দিই, মানে এই কালার না দিয়ে অন্য কালার দিয়ে দিই। এটা আবার সিলেক্ট করি, ফরম্যাট, হাইলাইট, ডুপ্লিকেট। এখানে আমি লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট এটা দিয়ে দিই। ওকে, এখন দেখেন চারটায় আসছে। আমি কাজ করে চারটা আসার কারণ হচ্ছে এই দেখেন এটা কিন্তু আমার সাদা হয়ে গেছে। আমি তো এটা ডিলিট করে দিই, এটা আমার সাদা হয়ে গেল। অর্থাৎ একই জিনিস দুইবার লিখলে লাল হয়ে যাবে। আমি এই জিনিসটা আমি এখানে লিখতেছি আবার, দেখেন লাল হয়ে গেল। এই জিনিসটা আমি আবার যদি এখানে লিখি, দেখেন লাল হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা যদি আমি এইখানে লিখি তাহলে দেখেন হচ্ছে না। কেন? কারণ কিন্তু আমার জিনিসটা এইটুকুর ভিতরে আমার ফরম্যাট করা, বা এইটুকুর ভিতরে আমি সূত্রটা বসিয়েছি, অন্য কিছুর ভিতরে কিন্তু আমি বসাই নাই। এখন যদি এই জিনিসটা আমি আবার এখানে কপি করি, মানে জিনিসটা দিয়ে দিই, কন্ট্রোল ভি, লাল হয়ে গেল। কেন? কারণ হচ্ছে সেম জিনিস আমি কয়েকবার দিয়েছি। এখন এরকম ভুল হলে আপনি জিনিসটা নতুন করে আবার এডিট করতে পারেন। এখন মনে করেন আমি একটা ইমেল লিখবো, এখন এই সেম ইমেইলটা মনে করেন আমি একটা ইমেইল @.com, এরপরে আমি প্রথম ইমেইলটা এখানে আবার সি ভি, সেম জিনিসটা আমার এখানে আবার চলে আসে। আমি যদি এটার ক্ষেত্রে আবার দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন সেম জিনিস দিয়েছি, যার কারণে এটা লাল হয়ে গেছে। এই হচ্ছে সহজ হিসাব, এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। আচ্ছা, ডুপ্লিকেট ভ্যালু এখানে আমাদের আর কি কি জানা থাকতে পারে, আমি একটু চেক করি, দাঁড়ান। এখানে ফিল ক্লিয়ার, ইনসার্ট, এটা দরকার নেই। আচ্ছা এই টুকিটাকি হলে যথেষ্ট আমাদের এই কাজের জন্য। আর যদি মিস থাকে, মনে হয় না আর কিছু মিস আছে। আচ্ছা আপনাদের এক্সেল শিটের জন্য বা এক্সেলের যে কাজগুলো দরকার বা যে কাজগুলো দিবে যারা আর কি, এই টুকিটাকি যোগ বিয়োগ করা বা ডিজাইন করা, আপনাদের মেইন যে কাজগুলো হবে সেটা হচ্ছে জাস্ট ঘরগুলো সিলেক্ট করা, যে ডাটাগুলো কালেক্ট করবেন সেই ঘরের ভিতরে সেই ডাটাগুলো বসানো। এরপর আগে ঘরগুলো সিলেক্ট করবেন, বক্স করবেন, একটা কালার দিবেন, কালার দিয়ে যে ঘরে আপনি ডাটাগুলো নিয়ে আসেন প্রত্যেকটা ঘরে ডাটাগুলো দিবেন, এরপর তাকে জমা দিয়ে দিবেন। এরকম যোগ বিয়োগের কাজও এরকম আসবে না মনে হয়, আর আসলেও তো করতে পারবেন, সমস্যা নেই। আর কাউন্টটা বা এই বিষয়গুলো যদি আপনি প্রত্যেকটা ঘরে দিয়ে দেন, যেমন প্রত্যেকটা ঘর বলতে যেখানে দরকার হতে পারে, যেমন আপনি যে ঘরে ফোন নাম্বার লিখবেন ওই ঘরটা এরকম সিলেক্ট করে দেন, ওই ঘরের ভিতরে আপনি কন্ডিশনাল ফরম্যাট থেকে ডুপ্লিকেট ভ্যালু দিয়ে দিলেন, এরকম দিতে পারেন। অর্থাৎ আপনার কাজের সুবিধা আর কি এটা। এই হচ্ছে টুকিটাকি বিষয়, আর এখানে আমাদের আর ওরকম ডিটেল কিছু জানার প্রয়োজন নাই, এই পর্যন্ত জানলেই হচ্ছে। আচ্ছা তো এই পর্যন্ত যে বিষয়গুলো জানানো হলো, এইটুকু কি ক্লিয়ার হয়েছেন কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার হয়েছে। জি স্যার। ওকে, আমরা তাহলে পরবর্তী বিষয় চলে যাই। আমরা মডিউলটা চেক করি। এখানে what do you mean by outsourcing and freelancing? What is outsourcing and freelancing? Income process. Which field is best for freelancing? What are easy freelance job? Which freelance work is best for beginner? Okay. আচ্ছা তো আমি আপনাদেরকে শুধুমাত্র র্যাপিড ওয়ার্কার্স দেখিয়েছিলাম মেবি। আমি কি অন্য কোনো অ্যাকাউন্ট কি আপনাদেরকে দেখিয়েছিলাম? না তো জি অন্য না কোনো স্যার। ওয়েবসাইট? হ্যাঁ স্যার, একটা জি দেখানো না। হয়েছে স্যার, রেপিড ওয়ার্কার। ওকে, একটাই দেখানো র্যাপিড হয়েছে। ওয়ার্কার ছাড়া আর কিছু দেখানো হয়? ওকে, র্যাপিড ওয়ার্কার্স দেখানো হয়েছিল। আমরা একদম শেষ ক্লাসে 6 নম্বর ক্লাসে ফাইবার নিয়ে আলোচনা করব।
আপাতত আমরা ছোট ছোট মার্কেট প্লেস গুলো নিয়ে আলোচনা করি, কারণ এক ধাপেই যদি আমরা ঠাস করে বা হুট করে বড় মার্কেট প্লেসে যাই, ওখানে যেও কোনো লাভ নেই, আমরা কাজও পাবো না, কারণ আমরা প্রফেশনাল না বা আমাদের অ্যাবিলিটিও অতটা হয়ে পারে নাই যে আমরা ওরকম বড় বড় কাজ করব। কাজ দিলেও হয়তো এখন পারবেন না, কারণ প্র্যাকটিস তো করেন নাই আপনারা। তো আমরা ওইদিকে না যাই, আমরা আগে ছোট ছোট মার্কেট প্লেস গুলা শিখি, দেন বড় মার্কেট প্লেস গুলো যাব, তবে ওটা দেখাই দিয়ে যাবে যে কিভাবে বড় মার্কেট প্লেসে কাজ করতে হয়। ওকে, তো আপনাদের দেখানো হয়েছিল র্যাপিড ওয়ার্কার্স, ওইটা তো কাজ করতেছেনই। আমরা আজকে আরো একটা মার্কেট প্লেস দেখবো, সেটার নাম হচ্ছে পিকো ওয়ার্কার্স। আমি একটু পিকো ওয়ার্কার্সে যাই। পিকো ওয়ার্কার্স, এইখানেও র্যাপিড ওয়ার্কার্সে যেমন অসুবিধাগুলো ছিল আইপি নিয়ে, এখানেও সেম সেম ক্যাটাগরি, একদম সেম। অর্থাৎ পুরো পৃথিবীতে আপনি যদি এই ধরনের ওয়েবসাইট গুলো দেখেন, এই ধরনের ওয়েবসাইট পুরো পৃথিবীতে আছে অনেকগুলো, কিন্তু পপুলার হচ্ছে 3টা। তার একটা তো দেখানো হলো, আর একটা হচ্ছে এই পিকো ওয়ার্কার্স, আর একটা পরে দেখানো হবে। এখন কথা হচ্ছে এই যে পিকো ওয়ার্কার্সে আপনার র্যাপিড ওয়ার্কার্সে যেমন রুলস, এইখানেও সেম রুল। এখানে সাইন আপ করাটা আরো একটু সহজ। কিভাবে সাইন আপ করবেন? সাইন আপে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনার রিয়েল নেম দিতে হবে। এখন কথা হচ্ছে রিয়েল নেম, এখানে দেখেন একটা নিক নেমের বিষয় আছে, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি, আমার কোনটা দিতে হবে অ্যাকচুয়ালি? রিয়েল নেমটা বলতে আপনার ভিতরে টাকা উইথড্র করার জন্য 3টা মার্কেট প্লেস আছে। একটা হচ্ছে আপনার পেপাল, একটা হচ্ছে আপনার স্কিল, এবং আরেকটা হচ্ছে অন্য একটা মাধ্যম। তো অবভিয়াসলি বাংলাদেশের ক্ষেত্রে পেপাল এবং স্কিল ব্যবহার করা হয় বেশি। তো পেপাল তো সবার অ্যাকাউন্ট থাকে না, স্কিল আপনি বাংলাদেশ থেকে খুলতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি স্কিল অ্যাকাউন্ট যখন খুলবেন, তখন স্কিল অ্যাকাউন্ট তো ভেরিফাই করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, অথবা দেখা যায় আপনার ভোটার আইডি কার্ড। তো এই যে ভেরিফাই করবেন, ওইখানে আপনার যে নাম দেওয়া থাকবে সেই নাম তো অবভিয়াসলি আপনার স্কিল অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে, তা না হলে তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। কারণ নাম যদি ভিন্ন হয় ভেরিফাই হবে না। এখন স্কিল অ্যাকাউন্ট আপনার যে নামে করা, অর্থাৎ ভেরিফাই করার জন্য যেহেতু আপনার রিয়েল নামটা ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ আইডি কার্ডে আপনার যে নামটা রিয়েল নামটা ওইটাই ব্যবহার করেছেন আপনি, ঠিক সেই রিয়েল নামটাই কিন্তু আপনার এখানে ব্যবহার করতে হবে। এবং আপনি যে মাধ্যম থেকে, অর্থাৎ আপনার তো একটা স্কিল অ্যাকাউন্ট থাকতেই হবে, তা নাহলে তো আপনি এখানে কাজ করবেন না, বা করলেও আপনার লাভ নাই। কারণ আপনি টাকা যদি উইথড্র করতে না পারেন, তাহলে এখানে কাজ করে লাভটা কি, অ্যাকাউন্ট খুলেই লাভটা কি? এখন কথা হচ্ছে স্কিল অ্যাকাউন্ট তো আপনি নিজস্ব করবেন, অবভিয়াসলি নিজস্ব অ্যাকাউন্ট খুলবেন, তা নাহলে কিন্তু আপনি টাকা উইথড্র দিতে পারবেন না। কেন পারবেন না এটা একটু পরে বলছি। বিষয় হচ্ছে আপনি এখানে আপনার রিয়েল নাম, অর্থাৎ স্কিল অ্যাকাউন্ট খুলতে আপনি যে নামটা ব্যবহার করেন এখানে সেই নামটাই দিবেন। অর্থাৎ আপনার আইডি কার্ডে ভেরিফিকেশন করার জন্য যে নামটা দিয়েছিলেন স্কিল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, সেই নামটা এখানে দিতে হবে। অর্থাৎ রিয়েল নাম, যেটাকে এক কথা বলে, এই নামটা এইখানে দিবেন। কেন দিবেন? কারণ আপনি তো টাকা উইথড্র দিবেন নিজের অ্যাকাউন্ট দিয়ে, টাকার উইথড্র যখন নিজের অ্যাকাউন্টে দিবেন, ওই অ্যাকাউন্টের নামের সঙ্গে আপনার এইখানের নামটা সেম থাকা লাগবে, তা না হলে আপনি টাকাটা উইথড্র দিতে পারবেন না। আমি আরেকবার বলি বিষয়টা হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে টাকাটা উইথড্র দিবেন, ওই অ্যাকাউন্টে যে ইমেইল এবং নামটা, অর্থাৎ এইখানে যে ইমেইলটা দিয়ে আপনি আইডিটা খুলবেন সেই নামটা এবং সেই ইমেল আইডিটা এবং নামটা কিন্তু সেম হওয়া লাগবে, তা না হলে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, তো রিয়েল নাম দিবেন, এরপর ইমেইলটা দিবেন, এবং মনে রাখবেন স্কিল অ্যাকাউন্ট যে ইমেইল দিয়ে খোলা সেই ইমেইলটা এখানে দিতে হবে। এরপর পাসওয়ার্ড দিবেন, এরপর নিকনেম দিবেন যে কোনো একটা, এরপর কান্ট্রিটা সিলেক্ট করুন, অবভিয়াসলি বাংলাদেশ। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপর এই দুইটাতে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। ওকে, সাইন আপ হয়ে যাবে, আপনার ইমেইলে একটা মেইল যাবে ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশন করে দেবেন, একটা ক্লিক করলে ভেরিফিকেশন হয়ে যাবে, দ্যাটস ইট। এরপর আপনি লগ ইন করেন, লগ ইনে দেখেন ইমেইল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি ইমেইল দিয়ে দিই। লগ ইন করি। ওকে, দেখেন লগ ইন হয়ে গেছে, এবং এখানে আমার $1 অর্ধেক কাজ করা আছে অলরেডি। ওকে, আমরা এদিকে না যাই, এখানে দেখেন কাজের সিস্টেমটা কি। আমি একটা কাজ আগে থেকে ওপেন করে রাখি, এটা পরে দেখাবো আপনাদেরকে। ওকে, এখানে কাজের সিস্টেমটা কি? কাজের সিস্টেমটা হচ্ছে এই যে জব লেভেল, আপনি এটা চাইলে দিতে পারেন, তবে এটা দিবেন না।
ক্যাটাগরি আপনি যদি স্পেসিফিক কোনো কাজ করতে চান, দেখেন এখানে লেখা আছে সাইন আপের কাজ, সার্চ অ্যান্ড ক্লিকের কাজ, ভিডিও মার্কেটিং এর কাজ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের কাজ বা প্রমোশনের কাজ। এগুলো যদি চান করতে পারেন, তবে এগুলো আসলে ওরকম স্পেসিফিক করার দরকার নেই। এবং যদি ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে সাব ক্যাটাগরি অপশনটা হবে, এটাও দরকার নেই। পেমেন্টের অপশনটাও সিলেক্ট করার দরকার নেই। করবেন কি, লোকেশনটা আগে সিলেক্ট করবেন, কোথায় দিবেন। অবভিয়াসলি এশিয়া দিবেন এবং ইন্টারন্যাশনাল দিবেন, কারণ আমরা এশিয়ার ভিতরে বসবাস করি, এবং ইন্টারন্যাশনাল সেটা ইন্টারন্যাশনাল দিলে সব জায়গা বোঝায় আর কি। এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন, অর্থাৎ শুধুমাত্র এশিয়া ভিত্তিক যে কাজগুলো এবং ইন্টারন্যাশনাল যে কাজগুলো, সেই কাজগুলোই আসবে। ওকে, এরপর এখানে দেখেন এমপ্লয়ি ইএমপি স্যাটিসফ্যাকশন স্ট্যাটস, অর্থাৎ ইএমপি স্ট্যাটস মানে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এটা কি দেখেন, প্রথমে দেওয়া সাকসেসফুল জব লো টু হাই, অর্থাৎ কাজগুলো করে সাকসেসফুল ভাবে টাকা পেয়েছে, এটা হচ্ছে লো টু হাই। অর্থাৎ লো বলতে সর্বনিম্ন, যে টাকা পায় নাই সেই কাজটা আগে আসবে। সাকসেসফুল জব হাই টু লো, অর্থাৎ যে টাকা পেয়েছে সেটা আগে আসবে। টাস্ক রেটেড স্যাটিসফাইড, অর্থাৎ সব থেকে বেশি স্যাটিসফাইড হয়েছে কাজটা করার পরে এবং সহজ কাজ, সেটা হচ্ছে লো টু হাই এবং হাই টু লো। আপনার করবেন একদম লাস্টেরটা দিবেন, অর্থাৎ কাজ করার পরে স্যাটিসফাই হয়েছে এবং টাকাটা দিয়েছি 100%, সেইটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন, অর্থাৎ লাস্টেরটা ক্লিক করবেন। চারটা অপশন আছে, লাস্টেরটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন। এটা মানে কি, এটা মানে হচ্ছে যাদের কাজ আপনি পাবেন, তাহলে মানে ওইটা ক্লিক করে যাদের কাজটা পাবেন, তাদের কাজটা হচ্ছে যে তাদের কাজটা হচ্ছে যে তারা যে কাজটা দিয়েছে সেই কাজটা তারা প্রপার ভাবে দেখেছে এবং দেখে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করেছে, অর্থাৎ তারা টাকাটা 100% আপনাকে এখানে দিবে। দেখেন এখানে 778টা রেজাল্ট, আপনি 778টা কাজ এক মাসেও করে কমপ্লিট করতে পারবেন না, এত কাজ। অর্থাৎ দিনে যদি কমপক্ষে 2 ঘন্টা সময় দেন, তাও 778টা কাজ আপনি কমপ্লিট করতে পারবেন না, এত কাজ এখানে। অর্থাৎ র্যাপিড ওয়ার্ক কোর্সে যেমন, এখানেও তেমন। আচ্ছা, এখন আমি সিস্টেমটা তো জেনে গেলাম, আমাকে প্রথমে এশিয়া এবং ইন্টারন্যাশনাল সিলেক্ট করতে হবে এবং লাস্ট থেকে 4 নম্বরটা সিলেক্ট করে দিতে হবে, দ্যাটস ইট। এরপর আমাদেরকে কাজে নেমে যেতে হবে। দেখেন এখানে কি কি কাজ আছে। গ্রামারলি সাইন আপ, জাস্ট গ্রামারলি একটা ওয়েবসাইট, সেখানে যে আমাদেরকে সাইন আপ করতে হবে। আপনি এই কাজটা করতে পারেন রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, অথবা এখানে দেখেন টেলিগ্রাম ভোট, যে টেলিগ্রামে একটা ভোট দিতে হবে। বা দেখেন নিচে আরো অনেক কাজ আছে, মার্কেটিং, এরপর স্টার ক্লিক সাইন আপ, একটা সাইন আপের কাজ। এরপর যদি যাই এই একটা স্টার্টার সাইন আপ, কুইক রিভিউ এন্ড পেমেন্ট। আপনারা এই সাইন আপের কাজগুলো করতে পারেন, তবে আমি দেখি ভিতরে কি কি আছে কাজের ধরনটা। এখানে যেতে হবে, রেফারেল কোড দিতে হবে, লগ ইন এন্ড মোবাইল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন দিতে হবে, র্যাঙ্কিং পিটিসি আর্ন। এই দেখেন, আপনারা এই কাজগুলো কখনোই করবেন না, কেন? কারণ এখানে দেখেন, আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন তাদেরকে প্রুফ দিতে হবে যে আপনি যেন এত টাকা ইনকাম করছেন। দেখেন, স্টার ক্লিকস ইজ এ টপ র্যাঙ্কিং পিটিসি সাইট, ইউ উইল আর্ন $5 to $7 ডেইলি ক্লিক পিপিসি অ্যাডস, অর্থাৎ অ্যাড দেখে আপনি ডেইলি $5 থেকে $7 ইনকাম করতে পারবেন। আচ্ছা, এটা মানে একটা নোট দিয়েছে যে আপনি এটা করতে পারবেন, আপনি এখানে চাইলে কাজ করতে পারেন স্টার ক্লিকে, তবে এগুলো আমার কাছে ট্রাস্টেড মনে হয় না। আপনার খুশি, আপনি একটু চেক করে দেখতে পারেন। ওকে, তো এই কাজটা আমি চাইলে করতে পারি, কিন্তু আমি করব না, কারণ আমার এই স্টার ক্লিকে আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে, এখন নতুন করে আবার অ্যাকাউন্ট খোলা যাবে না। এই কাজগুলো হচ্ছে জাস্ট আপনার জন্য একবারই, 2-3 বার কিন্তু এই কাজ করবেন না। দেখেন এখানে কিন্তু বলছে নিউ ইউজার অনলি, অর্থাৎ একজন করতে পারে। স্টার ক্লিকের কাজ কিন্তু একটা না, অনেকগুলো, এই একটা এরপর আরো আছে, যদি খেয়াল করে দেখেন। এই একটা তারপর এই একটা ক্লিপ ক্লাবস এর প্রোমো কোড ভেরি ফাস্ট, আর একটা কাজ। যাই হোক, যেখানে দেখবেন, যে অ্যাকাউন্ট গুলো দেখবেন, যে কাজগুলো দেখবেন, যে আপনি ওখানে যান, অ্যাকাউন্ট খুলেন, দেন ওর ভিতরে আপনি $10 ইনকাম করেন, ওইটার স্ক্রিনশট আমাকে প্রমাণ হিসেবে দেন, ওই কাজগুলো কখনোই করবেন না, কারণ ওই কাজগুলো ভুয়া। আপনার টাকা মানে 0.120 মানে 0.71 এরকম টাকা দেওয়ার জন্য আপনার ওইখানে $10 ইনকাম করতে হবে, তাহলে আপনি ওইখানে একবারে কাজ করেন, তার মাধ্যমেই কেন যেতে হবে? বা ওইখানে $10 ইনকাম করতে গেলেও আপনার মাসকে মাস সময় লেগে যাবে। সুতরাং $0.71 পাওয়ার জন্য আপনি কখনোই ওইখানে আপনি 1 মাস কাজ করবেন না, এটাই স্বাভাবিক, এবং ওটা করার দরকারও নেই। ওকে, আমি দেখেন একটা বলছে ভিজিট ওয়েবসাইট, আমি ভিজিট ওয়েবসাইট এই কাজটা করে দেখাই আপনাদের। যখন ক্লিক করবো আমাকে এখানে কি কি করতে বলছে, দেখেন গো টু এই ওয়েবসাইট। আচ্ছা, বিট.ly, তাহলে এটা কাজ করতে পারবো না, কারণ আমার যে ইন্টারনেট কানেকশন, তারা এই বিট.ly এর যে ওয়েবসাইট এটা ব্লক করে দাও, এই জন্য আমি এটা করতে পারবো না। আচ্ছা, আমি এখানে ওপেন করে রাখছিলাম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমি এই কাজটা করে দেখি। এখানে কি কি বলছে, ক্রিয়েট
ক্রেশ এটা কি একটা জিমেল, মানে এই জিমেলটা খুলতে হবে। উম, এখানে যেভাবে মানে যেমন লেখা দিয়েছে আমি কিছু বুঝতেছি না, অন্য অন্য ভাষা মেবি, এই ভাষার কাজ হলে তো অবভিয়াসলি করতে পারবো না। আমি গ্রামারলি সাইন আপে যাই, গো টু, এখানে এইটাই যেতে হবে, ওপেন ইট ইউজিং ব্রাউজার মোজিলা ক্রোম ব্রেভ অর ক্রিপ্টো ব্রাউজার এন্ড ইনস্টল দ্য এক্সটেনশন কমপ্লিট সাইন আপ, দ্যাটস ইট। এরকম কাজ করতে হবে। পরে কি দিতে হবে, ইমেল অ্যাড্রেস এন্ড ইউজার নেম ইউজ টু সাইন আপ, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম দিয়েছিল সাইন আপ করার জন্য সেটা দিতে হবে। এরপর কি বলছে, লিঙ্ক অর অ্যাটাচ স্ক্রিনশট অফ ইউর অ্যাকাউন্ট শোয়িং অ্যাকাউন্ট ডিটেল and the green icon of the installed extension. To get the proper screenshot, click on the green Grammarly icon and show your account details like this. Okay, আমি একটু চেক করি যে সে কোন ধরনের ছবি দিয়েছে, যে এইভাবে আমাকে ছবি তুলতে বলছে, একটু দেখি। এইখানে দেখেন এই যে আইকনটা, গ্রামারলি আইকনটা থাকবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এইভাবে আমার অ্যাকাউন্ট সেটিংসটা দেখাতে হবে, দেখায় একটা স্ক্রিনশট নিতে হবে, দ্যাটস ইট। এরকম একটা কাজ করতে হবে। তো কাজটা একটু সময় সাপেক্ষ, এটাও না করি, অনেক সময় লাগবে। আমি এক কাজ করি, আমি একটা ভিডিওর কাজ করি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। ভিডিও মার্কেটিং অ্যাপ্লাই, বা আপনি এক কাজ করতে পারেন, ভিডিও মার্কেটিং না করেও ফেসবুক বা টুইটারের একটা কাজ করতে পারি। দেখি টুইটারের কাজটা কি আসে। টুইটার কোনো কাজ নাই, ভিডিও মার্কেটিং এ ফিরে যাই। ভিডিও মার্কেটিং এর ভিতরেও কিছু কিছু বিষয় থাকে যে কাজগুলো করবেন না, কারণ এই যে যেমন এটা এলবি আর ওয়াই, এই জিনিসটা কিসের, এই জিনিসটা হচ্ছে আপনি যদি কাজটা করেন, দেখেন এখানে বলছে কি 0.99 এলবিসি রেকর্ড, অর্থাৎ আপনি যদি এলবি আর ওয়াই, এটা হচ্ছে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম, এখানে যদি ভিডিও দেখতে চান তাহলে আপনাকে টাকা পেমেন্ট করে দেন ভিডিও দেখতে হবে। তাহলে কত বড় মানে আমি জানি না কেন এটা করলো, টাকা পেমেন্ট করে কেউ অবভিয়াসলি ভিডিও দেখবে না। এখন আপনি ওখানে টাকা পেমেন্ট করে যদি ভিডিও দেখতে চান, তার জন্য পাবেন 0.040, এটার জন্য তো অবভিয়াসলি করবেন না, এই জন্য এই কাজগুলো করার দরকার নেই। আপনি জাস্ট নর্মালি ইউটিউবের কাজগুলো করেন, বা এই ওটাস এগুলো করার দরকার নেই, কারণ এইগুলো সেম এই এলবি আর ওয়াই এর মতো। আপনি ভিডিও দেখে, আমি ইউটিউবের কাজ আছে কিনা এখানে, এই একটা আছে, আমি এই কাজটা করি। ওকে, কি কি করতে বলছে, প্রথমে ইউটিউবে যেতে হবে, সার্চ ফর এনি অফ দিস কিওয়ার্ড, অর্থাৎ এরকম কিওয়ার্ড দিতে হবে, অথবা ওয়াচ দ্য ভিডিও উইথ দিস থাম্বনেল আপ টু 3 মিনিট, অর্থাৎ মানে সর্বোচ্চ 3 মিনিট, 3 মিনিট দেখলে হচ্ছে। সিপিএ মার্কেটিং ফুল টিউটোরিয়াল, এটা হচ্ছে তার 100 লিডস ডে, এটা হচ্ছে তার কি বলা যায় ভিডিওর থাম্বনেল। আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যে এইটা সার্চ করি যে সিপিএ মার্কেটিং লিখে, দেখি তার ভিডিওটা আসে কিনা। মেবি এটা সিপিএ মার্কেটিং ফুল টিউটোরিয়াল 100 লিডস ডে, হ্যাঁ এইটা, আমি এটা ক্লিক করি। আচ্ছা, আমি তো ভিডিওটা তার পেয়ে গেলাম। এরপর হচ্ছে ওয়াচ দ্য ভিডিও উইথ দ্য সামনে আপ টু 3 মিনিট, ভিডিওটা কতক্ষণে 39 মিনিটের, মানে সর্বোচ্চ 3 মিনিট দেখলেই হচ্ছে, তাই বলতেছে সে। আমি ভিডিওটা চালু করে রাখি। এরপর ডোন্ট সাবমিট প্রুফ ইফ ইউ ক্যান্ট ফিনিশ দ্য জব, আই উইল মেক আই ব্লক ইউ ইফ ইউ সাবমিট স্প্যাম প্রুফ, অর্থাৎ আপনি যদি ভুল প্রুফ দেন তাহলে আপনাকে ব্লক করে দিবে। তো আমি তো ভুল প্রুফ অবভিয়াসলি দিব না, আমি সর্বোচ্চ 3 মিনিটের ভিডিওটা দেখবো। এরপর কি বলছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইউটিউব থাম্বনেল আই ডাউনলোডেড, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইউটিউব থাম্বনেল আই ডাউনলোডেড। এখানে বলছে সে যে ভিডিওটা সে যে ইউটিউবে একটা থাম্বনেল ডাউনলোড করেছে সেটা সাইজ কত, হোয়াট ইজ দ্য সাবজেক্ট টাইটেল অফ দ্য ইমেল আই সেন্ট out, what did I write under the email privacy option on criticize নাকি, how many views did my make money online answer get। আচ্ছা, এখানে সে যে বিষয়টা বলছে সেই ক্ষেত্রে কাজটা করার কোনো দরকার নেই, কারণ আপনি একটু খেয়াল করেন, সে বলছে কি যে সে এই ভিডিওর ভিতরে একটা থাম্বনেল ডাউনলোড করছে, সেটা কত সাইজের। এখন কথা হচ্ছে ওইটা যদি কোন নম্বর অপশনে আছে এটা তো আমি জানবো না, এটা জানতে হলে আমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যে কোথায় সে ডাউনলোডটা করছে। অবভিয়াসলি আমি তো সম্পূর্ণ ভিডিও দেখবো না, 39 মিনিটের ভিডিও, এটা তো অবভিয়াসলি প্রশ্নই আসে না। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য সাবজেক্ট টাইটেল অফ দ্য ইমেল আই সেন্ট আউট, অর্থাৎ সে একটা ইমেল সেন্ট আউট করছে, কাউকে পাঠাইছে,
তো ওইটা সাবজেক্ট সে কি দিছিল, তারপরে হোয়াট ডিড আই রাইট আন্ডার দ্য ইমেল প্রাইভেসি অপশন ইন এই লিস্টে, সে কি লিখছে, এই কাজগুলো অবভিয়াসলি করবেন না, এটা হচ্ছে তার একটা ট্রিক্স বলতে পারেন। সেখানে বলে দিছে আপ টু 3 মিনিট, তারপরেও আপনি এমন একটা অপশন সে দিয়ে রাখছে যে আপনার দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, তো অবভিয়াসলি এই কাজগুলো করার দরকার নেই, আপনি নর্মাল অন্য কাজ করেন। আরে সরি, আমি কেটে দিলাম। আচ্ছা, এখানে প্রমোশনের কাজটা আমি চাই, টেলিগ্রাম ভোট, আমি এই কাজটা করে দেখি। অবশ্য কাজগুলো করতে অনেক সময় লাগতেছে, যার কারণে আমি করতেছি না। গো হেয়ার, ইউ হ্যাভ টু জয়েন দ্য টেলিগ্রাম সি পিন পোস্ট, ইউ হ্যাভ টু আপভোট, এটা অর্থাৎ একটা টেলিগ্রামে যেতে হবে, দেন আমাকে এক জায়গায় ভোট দিতে হবে। এখন টেলিগ্রাম অ্যাপও ডাউনলোড করার অনেক ঝামেলা। আচ্ছা, আমি কোনো কাজ করতেছি না আপাতত, অনেক সময়ের কাজ, এখন কাজ করতে গেলে কমপক্ষে 10 মিনিট লেগে যাবে। আমরা কাজ না করে অন্য বিষয়ে যাই, এবং ওইখানে আমি আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে এই ওয়ালেটের বিষয়ে, অর্থাৎ আপনি এখান থেকে কিভাবে টাকাটা উইথড্র দিবেন, এই উইথড্র অপশনে যান, উইথড্র রিকোয়েস্ট, আপনি কয়টা মাধ্যমে আপনি এখানে টাকাটা উইথড্র দিতে পারবেন সেই সিস্টেম আর কি। আচ্ছা, এখান থেকে দেখেন 3টা মাধ্যমে পারবেন, একটা হচ্ছে লাইট কয়েন, পেপাল এবং স্কিল। স্কিলটা বাংলাদেশে অ্যালাউড, সুতরাং স্কিল থেকে আপনি টাকাটা উইথড্র দিতে পারবেন, এবং আপনি মাত্র $5.75 হলেই উইথড্র দিতে পারবেন, অর্থাৎ যেটা খুবই কম। আমার কিন্তু অলরেডি এখানে কত, $1 অর্ধেক হয়ে গেছে। আমি যদি কাজ করি এখন 2-3 ঘন্টা বসে কাজ করি, তাহলে এখানে আমার $2-3 হয়ে যাবে এমনিতে, কারণ এখানে টাকার অ্যামাউন্টটা বেশি। আপনার র্যাপিড ওয়ার্কার্স যেমন শুধুমাত্র পেপাল দিয়ে উইথড্র করা যায়, এখানে কিন্তু শুধুমাত্র পেপাল না, এখানে আপনি স্কিল দিয়ে উইথড্র করতে পারেন, এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। ওকে, আমি এখন আর এখানে কাজ করব না, কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে, 10-15 মিনিট লেগে যাবে, ক্লাসের সময়টা নষ্ট হবে। আচ্ছা, এখন আমরা একটু মডিউলে যাই। মডিউল হচ্ছে আচ্ছা, আপনাদের কি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি, এটার পার্থক্যটা এই বিষয়ে কি আমি বলেছিলাম, আমার সঠিক মনে পড়তেছে না, আপনারা একটু জানান তো আমাকে। না, ওকে, স্যার জানানো হয়নি। আচ্ছা, জানানো হয়নি। সমস্যা নেই। আচ্ছা, বিষয় হচ্ছে এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং আপনাদের কাছে কি মনে হয়, বিষয়টা কি সেম নাকি আলাদা, আপনাদের কাছে কি মনে হয়? স্যার দুইটাই আলাদা বিষয় স্যার। দুইটাই আলাদা বিষয়, একজন বললেন দুইটাই আলাদা। আচ্ছা, আর কারো কি কোনো মতামত যে এটা একই বা আলাদা, কার কি মনে হয়, জাস্ট বলেন, ভুল হোক সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো, ইউএস সার্ভে, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ইউএস এর সার্ভে জবটা কি ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে? সার্ভের জব বলতে পারেন ফ্রিল্যান্সিং এর ভিতরে, অন কাইন্ড অফ ফ্রিল্যান্সিং এর ভিতরে পড়ে, কিন্তু ফ্রিল্যান্সিং বলা যায় না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে আপনি কি মতামত দিতে চান সেইটা, অর্থাৎ বলতে পারেন যে ফ্রিল্যান্সিং এর ভিতরে পড়ে, যেহেতু আপনি অনলাইনে এই কাজটা করতেছেন, বলতে পারেন যে ভাই এটা ফ্রিল্যান্সিং। আমাদের শিখে ধরবেন, মানে শিখাবেন নাকি, মানে না ইউএস না, সার্ভেটা সার্ভের কিভাবে করতে বিষয়টা হয়? তো পুরোপুরি ভিন্ন, আপনাকে ওইখানে আইপি কিনতে হবে, কিভাবে আইপি কিনবেন, কিভাবে কাজ করবেন, ওই সার্ভের কাজ পুরোপুরি ডাটা এন্ট্রি যেমন একটা আলাদা টপিক, সার্ভে পুরোপুরি এরকম একটা আলাদা টপিক। আচ্ছা, যেটা বলছিলাম ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, একজন বললেন বিষয়টা সেম, সরি আলাদা। হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে গিয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে আসলে কাজ করা, যেটা আচ্ছা, আমি মনে করি। আর মানে ফ্রিল্যান্সিং যেটা আসলে, যেটা আমি মনে করি মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আসলে আমরা স্বাধীনভাবে কাজ করে যেটা আর্ন ওকে, করা। স্যার আর আউটসোর্সিং আসলে হচ্ছে গিয়ে মানে বাইরে মানে কোন একটা কাজ করিয়ে নেওয়া। করিয়ে নেওয়া, ওকে, একদমই সঠিক। আচ্ছা, আউটসোর্সিং আপনার নিজের কাজটা বা নিজের কোম্পানির কাজটা অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে অনলাইনের মাধ্যমে করে নেয়া। ওকে, আর যিনি কাজটি করছেন তিনি হচ্ছেন ফ্রিল্যান্সার, আর যে কাজটি সম্পাদন করতেছেন সেটি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। ওকে, ওকে, একদমই কারেক্ট, দুইজনেই একদম সঠিক বলছেন যে পুরোপুরি বিষয়টাই আলাদা। আমি আরো একটু উদাহরণ দিয়ে বলি যারা জানেন না, বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে কি, আমি যদি শুরুর দিকে অর্থের দিকে আসি, ফ্রি অর্থ
আপনার মুক্ত ল্যান্সিং মানে বলতে পারেন জব বা চাকরি বা পেশা এরকম কিছু একটা, অর্থাৎ বলতে পারেন যে মুক্ত পেশা। অর্থাৎ এই পেশায় আপনার কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট টাকা নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই, কিচ্ছু নির্দিষ্ট না। আপনি আপনার যখন তখন কাজ করতে হতে পারে, যেখানে খুশি সেখানেই কাজ করতে হতে পারে। অথবা মানে বিষয়টা হচ্ছে আপনার এই কাজের জন্য কোনো স্পেসিফিক আলাদা আলাদা কোনো টাকা নাই, অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাকা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, অর্থাৎ অন্য মানুষের কাজ করে দেওয়া ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনে বলতে পারেন। আর আউটসোর্সিংটা কি? আউটসোর্সিংটা হচ্ছে মনে করেন আপনি একটা কোম্পানি দিবেন বা একটা কি বলা যায় একটা ফার্ম দিবেন। ফার্মের নামটা কি হবে? যে একটা গরুর ফার্ম দিবেন বা কোনো একটা ফার্ম দিবেন। সেই ফার্মের ভিতরে আপনি ফার্ম দিতে চাইলে বর্তমানে অবভিয়াসলি অনলাইনে সব বেচা কেনা হয় বা কেনাকাটা হয়। তো অবভিয়াসলি অনলাইনের অপশনটা আপনার রাখতে হবে। এখন যদি আপনি অনলাইনের অপশন রাখেন, দেখা যায় যে আপনার একটা ওই ফার্মের বা ওই কোম্পানির একটা লোগো দরকার, এবং প্রত্যেকটা ফার্ম বা কোম্পানির দেখা যায় একটা স্পেসিফিক লোগো থাকে। তো আপনাদের ওই লোগোটা দরকার। তা লোগোটা তৈরি করবেন। আপনি যদি চান যে আপনার কোম্পানির মাধ্যমে কাউকে দিয়ে করায় নেবেন, সেটা তো সম্ভব না, কারণ ওইখানে যারা কাজ করবে তারা তো অবভিয়াসলি আপনার কৃষক হবে। তো কৃষকরা তো অবভিয়াসলি এই কাজগুলো পারবে না। আপনাকে করতে হবে কি, বাইরে থেকে কাজটা করিয়ে নিতে হবে। তো এই যে বাইরে থেকে কাজটা করিয়ে নেবেন, আপনি একজন কিভাবে করিয়ে নেবেন? আউটসোর্স মানে বাইরে থেকে একটা ফ্রিল্যান্সারের মাধ্যমে করিয়ে নেবেন। অর্থাৎ আপনি আউটসোর্সিং করবেন, বাইরে থেকে করিয়ে নেবেন। আউটসোর্স বাইরে থেকে সোর্স করে খুঁজে বাইরে থেকে কাজটা করিয়ে নিয়ে আসবেন। এবং যে কাজটা করে, যে আপনার কাজটা করে দিবে, যে আপনার লোগোটা বানিয়ে দিবে, সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনার কাজটা করে দিচ্ছে এবং তাকে আপনি অনলাইনের মাধ্যমে টাকাটা দিচ্ছেন। এবং যে কাজটা আপনি যে কাজটা করতেছেন মানে করাচ্ছেন তাকে দিয়ে, আপনি হচ্ছে মানে বাইরে থেকে করিয়ে নিচ্ছেন, আপনি হচ্ছে আউটসোর্সার বা আউটসোর্সিং করতেছেন। এবং যে কাজটা করতেছে সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার। এই হচ্ছে সহজ হিসাব, একদমই ইজি আর কি। আর ডিটেল মনে হয় না বলার দরকার আছে। এখানে what is outsourcing and freelancing income process, which field is best for freelancing, what are easy freelancer job, which freelancer work is best for beginners। আচ্ছা, এখানে যে মডিউল গুলো আছে, মডিউল গুলো দেখা যায় যে ঘুরে ফিরে একই টাইপের। যে আমি এক কাজ করি, আমি আমার মতো করে ক্লাস করাই, বিশেষ করে আজকের ক্লাসটা আমি জানি না পরবর্তী ক্লাসগুলো আমার মতো করেই করাতে হবে কিনা, কারণ এখানে আছে অনেক বিষয়গুলো অ্যাড করা হয় নাই মডিউলে এখন পর্যন্ত, বা হয়তো অ্যাড করে নাই তারা। আহ, কিন্তু এই জিনিসগুলো জানা আসলে জরুরি, তা না হলে হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। তো কোন কোন বিষয় জানা জরুরি অ্যাকচুয়ালি এখানে আপনাদের? আহ, আচ্ছা, সরি এক সেকেন্ড, আমাকে একটু কল দিচ্ছে। আচ্ছা, যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং। আমি জানি না, এখানে মনে হয় না আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর বিষয়ে আপনাদের বলা আছে, আমি একটু চেক করে দাঁড়ান। ইন্টারনেট রিসার্চ, সিম্পল ডাটা স্ক্র্যাপিং, ডাটা সার্চিং, মার্কেটপ্লেস। আচ্ছা, এখানে আপনাদের আর্টিকেল নিয়ে কোনো বিষয় বলা নেই, কিন্তু আর্টিকেলটা জানা জরুরি, যে আর্টিকেলের মাধ্যমে কিভাবে কাজ করেন। বা আমি যদি বলি যে আপনাদের শুরুর দিন বলেছিলাম আমি লিড জেনারেশন, তারপর আহ, আপনার কি বলা হয় এটাকে, যে প্রোডাক্ট লিস্টিং, এই বিষয়গুলো আপনাদের জানা জরুরি। এই বিষয়গুলো না জানলে সমস্যা হবে আর কি। তো আমি এই বিষয়গুলো নিয়ে একটু বলি। আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিংটা অ্যাকচুয়ালি কি? আর্টিকেল রাইটিংটা হচ্ছে আহ, এটা বলতে পারেন যে কন্টেন্ট রাইটিং। অ্যাকচুয়ালি মেইন নামটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আপনি এই কন্টেন্ট রাইটিংটা অ্যাকচুয়ালি কি? কন্টেন্ট রাইটিংটা হচ্ছে এমন এক ধরনের রাইট আপ বা এমন এক ধরনের লেখা, যেটা কোনো ওয়েবসাইট বা পেজ বা কোনো পণ্যের বিষয়ে বা এইসব বিষয় মানে যে কোনো বিষয় হতে পারে, সেই যে কোনো বিষয়ের উপরে বিস্তারিত একটা বিবরণ প্রকাশ করা। এখন এই আর্টিকেল, এইটাকে অধিকাংশ লোকে আর্টিকেল বলে থাকে, তবে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেদে বিভিন্ন মার্কেট প্লেস অনুযায়ী এটা নামটা চেঞ্জ হয়। যেমন আপনি একটা বিষয়ের উপর আর্টিকেল লিখেন, এখন ওই বিষয়টা যদি আপনি কোনো নিউজ আকারে প্রকাশ করেন তাহলে এটা হবে নিউজ আর্টিকেল। আপনি যদি নিজের পার্সোনাল ওয়েবসাইটে এটা পোস্ট করেন তাহলে এটা হবে পার্সোনাল ব্লগ। যদি আপনি অন্য কাউকে দেন তাহলে এটা হবে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং। অর্থাৎ এটা জায়গা ভেদে নামটা চেঞ্জ হয়, কিন্তু বিষয়টা কিন্তু সেম থাকে, যে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং, যেটা যে কোনো একটা বিষয়ের উপরে লেখা। সহজ কথায় হচ্ছে কোনো বিষয়ের উপরে 300 থেকে 1000 বা তার থেকে বেশি ওয়ার্ডে যদি কোনো লেখাটা হয়ে থাকে, কোথাও থেকে কপি করা যাবে না। অবভিয়াসলি নিজের ভাষায়, পুরোটা নিজের ভাষায় লেখা থাকতে হবে। এই নিজের ভাষায় যে লেখাটা, এই জিনিসটাই, অর্থাৎ যে কোনো বিষয়ের উপরে
300 বা বেশি, বা বলতে 300 হচ্ছে মিনিমাম আর কি, 300 থেকে 1000 হচ্ছে নর্মাল আর কি একটা কন্টেন্ট রাইটিং হয়, এবং এর থেকে বড় লেখা হয়, তবে এটা হচ্ছে রেগুলার সাইজ বলতে পারেন লেখার। তো এই ভিতরে যদি কোনো লেখা লেখা হয়, কোনো বিষয়ের উপর বিবরণ প্রকাশ করা হয়, এবং সেটা যদি নিজের ভাষায় লেখা হয়, নিজের তৈরি করা হয়, সম্পূর্ণ নিজের লেখা, কোনো জায়গা থেকে কপি করা না, তাহলে হচ্ছে ওইটা একটা কন্টেন্ট বা আর্টিকেল রাইটিং। এখন এটা যদি আপনি নিউজ আকারে প্রকাশ করেন, তাহলে এটা নিউজ রাইটিং হবে, নিউজ কন্টেন্ট হবে নিউজের জন্য, বা নিজের কোনো ওয়েবসাইটে দিলে এটা হবে ব্লগ রাইটিং, বা অন্য কোনো ব্লগে দিলে তাহলেও এটা হবে ব্লগ রাইটিং, বা অন্য অন্য কাউকে দিলে, অন্য জায়গায় যদি পোস্ট করেন তাহলে এটা হবে কন্টেন্ট। অর্থাৎ এটা জায়গা ভেদে নামটা চেঞ্জ হয়। ওকে, এখন বিষয় হচ্ছে আহ, এই কন্টেন্ট রাইটিং ধরনটা কত ধরনের, আর কি কয় ধরনের হতে পারে। তো কয় ধরনের হতে পারে এই বিষয়ে যাওয়ার আগে আমরা একটু জানবো যে যারা এই আর্টিকেল রাইটিংটা করেন তারা আসলে মানে কিভাবে করেন, কিভাবে বলতে যে কি কি জানা দরকার তাদের। যদি আমি বাংলার ক্ষেত্রে আসি, তাহলে দেখা যায় বাংলার ক্ষেত্রে আপনার আহ, আহ, যারা আর কি বাংলা লিখে আর কি, বাংলা যারা লিখে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাংলার গ্রামার, বা যদি যারা ইংলিশ লিখে তাদের ক্ষেত্রে ইংলিশ গ্রামার, এই বিষয় সম্পর্কে টুকিটাকি জ্ঞান থাকা দরকার আছে। কারণ আপনি তো চাইলে না লিখলাম সেটা তো সম্ভব না, কারণ এটা হচ্ছে মূলত একটা সৃজনশীল পেশা। এবং এটা অবভিয়াসলি ডাটা এন্ট্রির ভিতরে। এখন এই সৃজনশীল পেশা সবাই আসলে পারে না। যাদের লেখার হাত ভালো, বা যারা খুব ছোটখাটো বিষয় বা বড় বিষয় নিয়ে খুব সহজে রিসার্চ করে ওই বিষয়ের উপরে খুব ডিটেইলে খুব ভালো কিছু লিখতে পারে নিজের মতো করে, তারাই মূলত এই আপনার আর্টিকেল রাইটিং এর ভিতরে আসতে পারে। এই জন্য মূলত আর্টিকেল রাইটিংটা বলা জরুরি, বা এই বিষয়ে জানা জরুরি। যাদের দেখা যায় বাংলা এবং ইংরেজি অগাধ দক্ষতা, তারাই নিজেদেরকে অ্যাকচুয়াল রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এই দক্ষতাগুলো প্রয়োজন হয় না। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন উদ্দেশ্যে আর্টিকেল লেখা হয়, ব্লগ আর্টিকেল ছাড়াও দেখা যায় প্রোডাক্টের রিভিউ, এরপর সার্ভিসের সেল লেখা হয়, এরপর পেজের যে অ্যাবাউট থাকে, দেখবেন যে আপনার ফেসবুক পেজ বলেন, বা যারা আর কি খুব ভালো প্রফেশনাল ওয়েতে ফেসবুক বা ওয়েবসাইট গুলো হ্যান্ডেল করে, প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাবাউট থেকে ওই অ্যাবাউট সেকশনে যে লেখাগুলো থাকে ওইগুলো কিন্তু আর্টিকেল যারা লিখে, ডাটা এন্ট্রি যারা কাজ করে, তারাই কেউ না কেউ লিখে দেয়। এরপর লিফলেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য রিসার্চ বই আছে, এই সবগুলোই কিন্তু মূলত এই রাইটারদের দ্বারা লেখা হয়। এখন কথা হচ্ছে এই যে কন্টেন্ট রাইটিং, এটা কয় ধরনের হতে পারে অ্যাকচুয়ালি। আমি তো এখানে হাতে গোনা দুই একটা বিষয় বললাম, যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রিসার্চ বই, বা প্রোডাক্টের রিভিউ, এরপর সার্ভিসের সেল, এই জিনিসগুলো। এখন অ্যাকচুয়ালি কয় ধরনের হয়, অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেকগুলো ধরন আছে। যেমন কি কি আছে, যে ওয়েবসাইটের কন্টেন্ট, এরপর হচ্ছে ব্লগ রাইটিং, অর্থাৎ নিজের ওয়েবসাইটে যেটা লেখা হয় অ্যাকচুয়ালি, এরপর বা যে কোনো ওয়েবসাইট হতে পারে। এরপর হচ্ছে ইবুকের জন্য রাইটিং, অর্থাৎ ইন্টারনেটে যে বইগুলো বের করা হয়। এরপর নিউজের কন্টেন্ট, ওই যে আমি বললাম যে সময় বেঁধে বা নিউজের জন্য আলাদা আলাদা কন্টেন্ট থাকে আর কি। এরপর হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং, এরপর হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং, তারপর আর কি কি থাকতে পারে, যে পণ্যের রিভিউ লেখা, তারপর পণ্যের বর্ণনা লেখা, তারপর একাডেমিক কন্টেন্ট রাইটিং আছে, সিভি রাইটিং ও ওয়ান কাইন্ড অফ আর্টিকেল, মানে এই লেখার ভিতরে পড়ে, সিভি বা ট্রান্সক্রিপশন যেটাই বলেন। এরপর ছোটখাটো গবেষণার কাজ থাকে, তারপর বিজ্ঞাপনের যে লেখাগুলো থাকে এইগুলো। এছাড়াও আরো আরো একটা আছে, সেটা হচ্ছে প্রুফ রিডিং এর কাজ, বা রিরাইটিং ও বলতে পারেন। এছাড়াও এই এডিটিং এর কাজগুলো আর কি, এইগুলো সব হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং এর ভিতরে পড়ে আর কি। আরো এরকম অনেক ধরন আছে, আমি তো জাস্ট কয়েকটা বললাম, সবগুলো এখন মনে পড়তেছে না, কিন্তু এগুলো হচ্ছে মেইন। তো এই যে কন্টেন্ট রাইটিং গুলো করবেন আপনারা, এই জন্য আসলে কি কি যোগ্যতা দরকার হয় এখন? সত্য বলতে যে কেউই কন্টেন্ট রাইটার হতে পারেন। কন্টেন্ট রাইটার হিসেবে মানে কন্টেন্ট রাইটার হিসেবে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি পূর্ণ করেন চাকরি করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় যে যে প্রতিষ্ঠানে চাকরি করবেন, সেই প্রতিষ্ঠান আপনার কাছে চেতে পারে যে আপনার কোনো ডিগ্রি, বা যদি আরো একটু খুলে বলি যে শিক্ষাগত কোনো যোগ্যতা আছে কিনা এটার বিষয়ে, সেক্ষেত্রে চাওয়া হতে পারে। তবে আপনি তো মূলত কন্ট্রিবিউটর হিসেবে অনলাইনে কাজ করবেন, এই ক্ষেত্রে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে সার্টিফিকেট, এইগুলো কোনো দরকার নেই। যেহেতু আপনি বা আমরা অনলাইনে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করবো, সেক্ষেত্রে এগুলো কোনো প্রয়োজন নেই। আপনার যদি লেখার হাত ভালো থাকে, এবং মানে লেখার হাত যদি ভালো থাকে, তাহলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কন্টেন্ট রাইটার হতে পারবেন। এবং আরো কিছু বিষয় দরকার, সেগুলো হচ্ছে ভাষাগত দক্ষতা, বা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকা, অর্থাৎ যে কোনো বিষয়বস্তু সম্পর্কে ছোটখাটো অল্প অল্প জানেন, এরকম সবগুলো না, এই টুকিটাকি বিষয় জানলে আপনি বলতে পারেন যে ফ্রিল্যান্সার হিসেবে এই যদি আর্টিকেল রাইটিং করতে চান, বা আরো যদি বলি যে স্বাধীন আয়ের উৎস হিসেবে এই কন্টেন্টটাই আপনি বা এই বিষয়টা আপনি বেছে নিতে পারেন।
তবে যেহেতু এটা একটা সৃজনশীল পেশা, সেই ক্ষেত্রে দেখা যায় যে পূর্ব অভিজ্ঞতা ছাড়া আর লেখার মানের উপর নির্ভর করে আপনি মূলত কাজ পাবেন, তা নাহলে কিন্তু এখানে কাজ পাওয়া সম্ভব না। অবভিয়াসলি আপনার লেখার মান ভালো হতে হবে, কারণ এটা তো জানেনই যে যে কেউই রাইটার হতে পারে না, বা যে কেউই সব বিষয় লিখতে পারে না। এই বিষয়ের উপরে অবভিয়াসলি জ্ঞান থাকা জরুরি, বা এই বিষয়ের উপরে কিভাবে লিখতে হয় এই বিষয়ে জানা থাকা জরুরি। আপনি একটা বিষয়ে ধাপাধাপ লিখে গেলেন, পুরো পেজে লিখে গেলেন, কোনো পেজের কিচ্ছু নাই, আপনি আহ, আচ্ছা, আম, লিখে গেলেন, এটা তো সম্ভব না অ্যাকচুয়ালি। ওকে, এই জন্য আপনাকে থাকতে হবে, অর্থাৎ কি বলা যায়, প্র্যাকটিস করতে থাকতে হবে। প্র্যাকটিস না করলে এটা কখনো সম্ভব না আসলে। এখন সত্য বলতে যে একজন রাইটার হতে হলে কি কি ধরনের দক্ষতা বা জ্ঞান থাকাটা জরুরি আসলে, আমি যদি লিস্ট আকারে বলতে চাই তাহলে কি কি থাকা জরুরি। আপনি যদি বাংলা লিখেন তাহলে ব্যাকরণের উপরে একটু ভালো জ্ঞান থাকতে হবে, কারণ বাংলায় আপনি লিখে গেলেন, ব্যাকরণ আপনি ঠিকভাবে লিখলেন না, তাহলে তো অবভিয়াসলি এটা হবে না। এরপর যদি আপনি ইংরেজি লেখেন তাহলে এই ক্ষেত্রেও দেখা যায় ইংলিশ যে গ্রামার থাকে, সেই গ্রামের উপরে একটু ভালো দক্ষতা থাকা জরুরি, কারণ ইংলিশ তো যে কেউ লিখতে পারে না। এবং ইংলিশে যদি লিখতে চান অবভিয়াসলি ইংলিশ যেন আপনি বুঝতে পারেন, বা ইংলিশ লেখা পড়ে যেন আপনি অন্তত বুঝতে পারেন যে এটা কি লেখা হয়েছে বা কোন বিষয়ের উপর লেখা হয়েছে, এটা অবশ্যই জানা থাকা জরুরি। এরপর আরো যদি বলে কি কি বিষয় থাকা জরুরি, যে কোনো বিষয়ের উপর যদি লেখা দেয়, যে মনে করেন একজন একটা ক্যামেরার উপরে লেখা দিল আপনার, এখন এই বিষয়ের উপর আপনার গবেষণা থাকাটা জরুরি। গবেষণাটা কিভাবে করবেন আপনি, মনে করেন আপনাকে তো ক্যামেরার, সাপোজ আপনাকে ক্যামেরার লেন্সের বিষয়ে একটা লেখা লিখতে বললো, একটা আর্টিকেল লিখতে বললো। এখন ক্যামেরার লেন্স কোন ক্যামেরায় ফিট হয় এটা জানতে গেলে তো আপনাকে অবভিয়াসলি ক্যামেরা সম্পর্কে জানতে হবে। তো এইটা জানতে হলে আপনাকে একটু রিসার্চ করতে হবে ওয়েবসাইটে গিয়ে, এই রিসার্চ গুলো বা গবেষণা করার যে দক্ষতাটা এটা থাকা জরুরি। এরপর সহজে বুঝতে পারে লেখা, এরকম লেখার ক্ষমতা থাকাটা জরুরি। যেমন আপনি একটা বিষয় লিখলেন, মনে করেন এমন একটা বিষয় লিখলেন যে মানুষ বুঝতে পারতেছে না আপনার লেখাটা কেমন। আমি একটা যদি এরকম উদাহরণ দিই, যে আপনি একটা উদাহরণ দিলেন, মনে করেন আপনি ফিজিক্সের কোনো বিষয় নিয়ে লিখতেছেন, এখন ওইখানে কি লিখলেন, যে একটা রিক্সা এবং একটা ভ্যান, দুইটা জিনিসের সামনে দড়ি বেঁধে আমি টানতেছি, তাহলে আমার শরীরে কতটুকু শক্তি বা ক্যালোরি ক্ষয় হবে এইটা টানলে, তা আপনি হিসাব করবেন, বা যারা এই বিষয়টা নিয়ে পড়বে তারা তো একটু চিন্তায় পড়ে যাবে। কারণ আপনি তো এখানে ম্যাথ ক্লাস বা ফিজিক্স ক্লাস করাচ্ছেন না, অবভিয়াসলি আপনি সহজে বোঝানোর জন্য এই উদাহরণটা দিচ্ছেন। তা আপনি যদি এই ধরনের উদাহরণ দেন তাহলে সে চিন্তায় পড়ে যাবে, রিক্সা নাকি ভ্যান, রিক্সা নাকি ভ্যান, মানে সে একটু চিন্তায় পড়ে যাবে। কিন্তু আপনি তাকে সহজে বোঝানোর জন্য আপনি এরকম করতে পারেন, যে একটা ট্রেনের সামনে তুমি একটা দড়ি বেঁধে ট্রেনটা টানো, এবং একটা রিক্সার সামনে তুমি দড়ি বেঁধে ওটা টানো, তোমার শক্তি বেশি খরচ হবে কোনটাই ক্ষেত্রে। তাহলে কিন্তু সে সহজে বুঝে যাচ্ছে যে আপনি ট্রেন যখন টানতেছেন তখন আপনি টানতেই পারবেন না, অর্থাৎ ওই ক্ষেত্রে আপনার শক্তি বেশি প্রয়োজন হবে। তো বিষয়টা এরকম, আপনি সহজেই যেন মানুষকে বুঝাতে পারেন এরকম ক্যাপাবিলিটি আপনার থাকা জরুরি। এরপর লেখার ভিতরে বৈচিত্র্য নিয়ে আসতে পারা, যেমন আপনি কোম্পানি লিখতেছেন, কোম্পানির জায়গায় আপনি আহ, লিখতে পারেন, কি বলা যায় এটাকে, কোম্পানির অল্টারনেটিভ কি হতে পারে, যে কোম্পানি আর একটা কি হতে পারে এরকম, যে আচ্ছা কোম্পানির আপনার ফ্যাসিলিটি বা আর কি আসতে পারে এরকম। আচ্ছা যাই হোক, ওরকম অল্টারনেটিভ মনে আসতেছে না, আমি একটু চেক করি, দাঁড়ান। আচ্ছা, কোম্পানির অল্টারনেটিভ কি হতে পারে, ইন্ডাস্ট্রি শব্দটা কিন্তু একটু ইউনিক, আপনি এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই যে বৈচিত্র্যগুলো, আমি হয়তো ইংলিশে খুব কাঁচা যার কারণে আমি পারতেছি না, কিন্তু আপনারা যারা প্র্যাকটিস করবেন তাহলে তারা অবভিয়াসলি এগুলো নিয়ে পারবেন, সমস্যা নেই। এই যে অল্টারনেটিভ কিছু লেখা একটু অন্য বৈচিত্র্য নিয়ে এসে এরকম আনা। এরপর হচ্ছে লেখাগুলো দ্রুত করা। লেখাগুলো দ্রুত কিভাবে করবেন, যারা মোবাইলে লিখেন, মোবাইলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, ছোট কিবোর্ড থাকে, আপনি ওখানে খুব সহজে আপনার ওয়ার্ড গুলো খুঁজে পেয়ে যাবেন এবং খুব সহজে লিখতে পারবেন। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম না, আপনি কিবোর্ডে লিখতেছেন, কিবোর্ডটা কিন্তু বড় থাকে, আপনার বিষয়গুলো সম্পর্কে মানে কিবোর্ডের প্রত্যেকটা কি সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি এখানে লিখলে আপনার কিন্তু কিবোর্ড খুঁজতে হবে। আমি যখন কিবোর্ডে লিখি আমার কিন্তু সব কি গুলো মুখস্থ, যে কোথায় কোন কিটা আছে, সেক্ষেত্রে আমার কিন্তু সমস্যা হয় না। এই যে মুখস্থ থাকার বিষয়টা, আপনি লিখতে লিখতে বিষয়টা অটো হয়ে যাবে, অর্থাৎ যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বিষয়টা অটো হবে। এখন শুধু দ্রুত লিখলেই হবে না, দ্রুত লেখার সাথে বানানটাও ঠিক রাখতে হবে কিন্তু অবশ্যই, কারণ আপনি দ্রুত লিখতেছেন কিন্তু বানান ভুল আছে, তাহলে তো কোনো লাভই নেই। এই বানান গুলো ঠিক থাকতে হবে। এরপর হচ্ছে
আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি আপনাকে যদি কেউ টেকনিক্যাল কোনো বিষয়ের উপরে লিখতে বলা হয়, সেই ক্ষেত্রে দেখা গেল আপনার দীর্ঘমেয়াদী পড়াশোনা থাকাটা জরুরি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এভাবে যে কি বলা যায় যে আপনি মনে করেন ইতিহাসের ছাত্র। এখন ইতিহাসে যারা ছাত্র হয় তারা দেখা যায় যে কোথায় বাবর আজম কোথায় যুদ্ধ করেছিল, নাকি কোথায় কি করেছিল এই বিষয় নিয়ে, বা ইতিহাসে কোথায় কি হয়েছিল সেই বিষয় নিয়ে তারা বেশি ধারণা রাখে। তারা কিন্তু এই বিষয়টা নিয়ে জানতে চেষ্টা করে না, বা অধিকাংশ টাইপে এটা হয়। আমি জানি না সবার ক্ষেত্রে সেম কিনা, কিন্তু অধিকাংশ টাইম যেটা হয়, যারা ইতিহাসের ছাত্র তাদেরকে যদি বলা হয় যে তুমি মেডিকেলের প্রজেক্ট নিয়ে লেখো, তাহলে কিন্তু তার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ কি, সে সারা জীবন ইতিহাস নিয়ে পড়ে আসে। এখন যদি হুট করে তাকে সায়েন্সের কোনো একটা বিষয় নিয়ে বলা হয়, মেডিকেলের বিষয়, কোন মেডিকেলে কোনো একটা মেশিন বা মানে কোনো একটা প্রযুক্তি নিয়ে বলা হয়, তাহলে কিন্তু তার জন্য কষ্ট হবে। কেন কষ্ট হবে? কারণ হচ্ছে মেডিকেলের ওই বিষয়ের উপরে দেখা যায় যে সায়েন্সের অনেক বিষয় থাকে, অনেক ওষুধের নাম থাকে, অনেক প্রযুক্তির নাম থাকে, যেগুলো হয়তো আমি নিজে পড়তে গেলেও আমার দাঁত ভেঙে যায়, এত কঠিন। এখন কিন্তু যারা দেখা যায় যে মেডিকেলে পড়ছে বা সায়েন্সে পড়ছে, তারা দেখা যায় আবার এই ইতিহাস নিয়ে লিখতে পারে। কেন? কারণটা হচ্ছে ইতিহাস বিষয়টা কিন্তু সহজ। সহজ বলতে আপনি জাস্ট বাংলা পড়লেন এবং ওটা বিষয় একটু জানলেন, এবং শুধু ওটা জাস্ট মনে রাখতে পারলেই আপনি ওটা নিয়ে লিখতে পারবেন। কিন্তু এই যে মেডিকেলের প্রযুক্তি, এগুলো কিন্তু মনে রাখা খুব সহজ কাজ না, খুব কঠিন কাজ। তা সহজ হলে তো অবভিয়াসলি সবাই ডাক্তার পড়তো, ডাক্তারি পড়ে সবাই ডাক্তার হয়ে যেত, এটা তো স্বাভাবিক। সুতরাং বিষয়টা এরকম যে আপনি যদি ইতিহাসের ছাত্র হন, সেই ক্ষেত্রে মেডিকেলের প্রযুক্তি নিয়ে লেখা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে আর কি। তবে এই ধরনের কাজ আপনাকে দিবে না অবভিয়াসলি। ওকে, এই হচ্ছে টুকিটাকি বিষয় জানা, এছাড়া মনে হয় না এরকম বিষয় জানা জরুরি। আর ওকে, এবং লাস্ট আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে লাস্ট দুইটা বিষয় সরি, সেটা হচ্ছে যে পেশা হিসেবে যদি আপনি কন্টেন্ট রাইটিংটা নিতে চান, সেই ক্ষেত্রে আসলে নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, বা আপনি আসলে নিতে পারেন কিনা, এটা আসলে নেওয়া উচিত কিনা। আমি বলবো যে কন্টেন্ট রাইটিং যদি আপনি পেশা হিসেবে নিতে চান, সেই ক্ষেত্রে আমি যদি শুরুতে এসে যে কত ইনকাম করা সম্ভব, সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে আসলে বলা মুশকিল যে কত টাকা ইনকাম করা সম্ভব। কারণ আমার পরিচিত একজন আছে, নারায়ণগঞ্জে বাড়ি, আহ, এক ম্যাডাম আমাদের এখান থেকে ক্লাস করেছিলেন। তো সে মূলত অন্য বিষয়ে ক্লাস করেছিলেন। তো সে ওই ম্যাডাম আর্টিকেল রাইটিং করে এখন এই কয়েক মাস আগেও প্রথম আলো পত্রিকায় তার নাম আসছিল যে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং করে সে 1 লাখ টাকার মতো ইনকাম করছে জাস্ট 1 মাসে। সে এত কন্টেন্ট রাইটিং কিভাবে লিখলো? এখন প্রশ্ন আসতে পারে, এত কন্টেন্ট রাইটিং কিভাবে লিখলো? এখন এত কন্টেন্ট রাইটিং লিখছে নাকি কম লিখছে, এবং প্রত্যেকটা কন্টেন্টের জন্য তাকে বেশি টাকা দেওয়া হয়েছে, এটাই কিন্তু প্রশ্ন। এখন দেখা গেল তার কন্টেন্ট গুলো এত ভালো হয়েছে যে একটা কন্টেন্টে লিখেছে সে 2-3 হাজার ওয়ার্ডের, এবং একটা কন্টেন্টের জন্য তাকে 10,000 টাকা দেওয়া হলো। তাহলে সে যদি 10টা কন্টেন্ট লিখে 1 লাখ টাকা কিন্তু নিমেষে পেয়ে যাচ্ছে। অর্থাৎ তার কিন্তু কাজের অভাব নাই। অভাব নাই বলেই কিন্তু সে খুব ভালোভাবে লিখতে পারতেছে, অথবা দেখা যাচ্ছে তার লেখার হাতটা খুব ভালো, সে খুব ভালো লিখতে পারতেছে, যার কারণে সে কিন্তু 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। এখন বিষয় হচ্ছে যে এই কন্টেন্ট রাইটিং কাজগুলো আপনি কোথায় পাবেন? কাজগুলো পাওয়ার জন্য কিছু কিছু ফেসবুক পেজ আছে। আমি একটু আচ্ছা, ফেসবুক পেজগুলোতে আমি নাই। আপনি আচ্ছা, থাকা জরুরি না, আমি একটু দেখাই আপনাদেরকে যে কন্টেন্ট রাইটিং ইন বাংলাদেশ এই লিখে সার্চ করেন আপনি, দেখেন কন্টেন্ট রাইটার্স বিডি। আপনি এই গ্রুপে বা এই পেজটাতে যদি যান, বা এই একটা গ্রুপ আছে ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশ, এটা না, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট রাইটার্স ইন বাংলাদেশ, এটার ভিতরে যাই আমি, দেখি এই একটা গ্রুপ। এই গ্রুপে দেখেন কন্টেন্ট রাইটার হিসেবে কিভাবে কি সম্ভব সব ডিটেল বলা আছে। আপনি দেখেন রমজান উপলক্ষে 5,000 টাকা মহামান্য, আচ্ছা সরি আমি কি পড়তেছি ভুলে, আমি ভাবলাম ওইটা কন্টেন্ট রাইটিং এর কোনো বিষয় হবে হয়তো। এরপর দেখেন এখানে এই দেখেন অফিস ফুল টাইম ইংলিশ কন্টেন্ট রাইটার নিডেড। দেখেন সে ফুল টাইম একটা ইংলিশ কন্টেন্ট রাইটার চাচ্ছে। এই জন্য করলো কি, সে একটা সিভি দিতে বললো। আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন আপনার যদি আগে থেকে দক্ষতা থাকে। এরপর দেখেন লুকিং ফর 2 SEO আর্টিকেল রাইটার, অর্থাৎ আর্টিকেল রাইটার চাচ্ছে সে। অর্থাৎ টোটাল 20টা আর্টিকেল লিখতে হবে, প্লাগরিজম ফ্রি প্লাগরিজম ব্যবহার করে। ইচ আর্টিকেল মাস্ট বি 1100 ওয়ার্ড থেকে 1200 ওয়ার্ড, অর্থাৎ
ডেডলাইন 4 দিন, 4 দিনের ভিতরে আপনাকে কাজটা করে দিতে হবে এবং পেমেন্ট দিবে আপনাকে ভালো পেমেন্ট। এই দেখেন এখানে বলে দিলাম পেমেন্ট ইজ নেগোশিয়েবল, আপনি চাইলে তার সাথে কথা বলে পেমেন্টটা দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু কাজের অভাব নাই, আপনি এখান থেকে কাজগুলো করে মানে এখান থেকে শুরু করতে পারেন। শুরু করে আপনি করবেন কি ফ্রিল্যান্সার এবং ফাইবারে যে কাজগুলো করতে পারেন, ওইখানে আপনি ডিটেল কাজগুলো পেয়ে যাবেন। ওইটা কিভাবে করবেন ওইটা আমরা ওইটা লাস্টের ক্লাসে দেখবো। ওকে, এখন এই যে কন্টেন্ট রাইটিং যে পেশা, যেটা বিষয়ে বলছিলাম যে পেশা হিসেবে কন্টেন্ট রাইটিংটা অ্যাকচুয়ালি কেমন। এখন এই ক্ষেত্রে যদি আপনি পূর্ণকালীন এই পেশাটা নিতে চান তাহলে কি করতে হবে, আপনাকে কমপক্ষে 1 থেকে 2 বছর আপনাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, কারণ সবাই কিন্তু লেখালেখির দিক দিয়ে ভালো হয় না। আমি কিন্তু অ্যাকচুয়ালি লেখার দিক দিয়ে ভালো না। আমি যদি কন্টেন্ট রাইটিং লিখতে চাই আমি হয়তো ভালো লিখতে পারবো না, তারপরে যদি আমি লিখি হয়তো বা 1-2 বছর প্র্যাকটিস করলে হয়তো মোটামুটি লিখতে পারি, কিন্তু ভালো লিখতে পারবো না। এখন এই যে আমি মোটামুটি পারতেছি, তাহলে কিন্তু আমার পূর্ণকালীন পেশা হিসেবে এটা নেওয়া উচিত না। কারণ কি, আমি কিন্তু একেবারে কাঁচাও না একেবারে পাকাও না, অর্থাৎ একেবারে পারি যে তাও না একেবারে খারাপ তাও না, মোটামুটি। সেই ক্ষেত্রে পূর্ণকালীন পেশা হিসেবে অবভিয়াসলি এটা নেওয়া যাবে না। আপনি যদি খুব ভালো পারেন দেন আপনি পূর্ণকালীন পেশা হিসেবে নিতে পারেন, কারণ এখানে আপনার ফিউচার থাকবে। যদি পূর্ণকালীন পেশা হিসেবে নিতে চান তাহলে অবভিয়াসলি এটা নিয়ে আপনার ভালো প্র্যাকটিস থাকতে হবে এবং আপনাকে ভালো লিখতে হবে, তাহলে কিন্তু হবে না। এখন কথা হচ্ছে এই যে আমরা ভালো লিখবো এটার উপায় কি, ভালো কন্টেন্ট তৈরির উপায়টা কি অ্যাকচুয়ালি। তো যখন আপনাকে যারা কাজ দিবে, কাজ পাওয়ার পর আপনাকে বুঝতে হবে যে কোন বিষয়ের উপরে আপনাকে কাজটা দিয়েছে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। তো বোঝার পরে আপনাকে করতে হবে কি ওই বিষয়ে একটু রিসার্চ করতে হবে, একটু গুগল বলেন ইউটিউব বলেন এই সব জায়গায় একটু ঘাটাঘাটি করতে হবে, ওই বিষয়ের উপরে আরো ডিটেল জানতে হবে, জেনে দেন লিখতে হবে। এখন কথা হচ্ছে লিখবো কিভাবে, ভালো লিখবো কিভাবে। প্রথমত আপনাকে করতে হবে কি বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটা সামগ্রিক ধারণা তৈরি করতে হবে যে এই কন্টেন্টটা এইভাবে লেখা হয়েছে, এখানে এই বিষয়গুলো বলা হয়েছে বা এইভাবে বলা হয়েছে। অর্থাৎ আপনি একটা জিনিস দুই ভাবে বলতে পারেন, যেমন আমি যদি একটা টাইটেল বলি, ইউটিউবে টাইটেল গুলো দেখবে যে দেখুন সেখানে কি হয়েছিল, আবার কিন্তু সে ডাইরেক্টও বলে দিতে পারলো যে অমুক জায়গায় এটা হয়েছিল। অর্থাৎ সে টাইটেলটা কিন্তু দুই ভাবে দিতে পারে, একটা আকর্ষণ একটা বিকর্ষণ। অর্থাৎ দেখুন এখানে এটা হয়েছিল, যদি এটা দেন তাহলে আপনার মনে হবে এটা হয়েছিল, আমি তো জেনেই গেলাম, তাহলে আমার কন্টেন্ট পড়ার দরকার নেই বা ভিডিও দেখার দরকার নেই। কিন্তু যদি টাইটেলটা এরকম দেয় যে দেখুন সেখানে কি হয়েছিল, তাহলে কিন্তু আপনার মনে প্রশ্ন আসবে যে এখানে কি হয়েছিল, আমার একটু জানা দরকার। এই জন্য হলেও আপনি কন্টেন্ট একটু পড়বেন বা ভিডিওটা অল্প হলেও দেখবেন। এইটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিও বলতে পারেন, আবার লেখার ধরন বা একটা কি আপনার কি বলা যায় এটাকে সিস্টেম বলতে পারেন, যে মানুষকে আকৃষ্ট করার একটা সিস্টেম। এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। এটা কিভাবে জানবেন, অবভিয়াসলি বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে দেন আপনি এই ধারণাটা পাবেন। এরপর হচ্ছে অন্যের কন্টেন্ট কপি পোস্ট না করে নিজের কন্টেন্ট বা নিজের স্বতন্ত্র কন্টেন্ট তৈরি করা। এবং এটা করলে হবে কি, আপনি নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানলে আপনার তো লস না, আপনার লাভ হচ্ছে। আপনি ওই বিষয়টা নিয়ে অন্যকে জানাতেও পারতেছেন, নিজেও জানতেছেন, আপনার কাছে ভালো লাগতেছে, এবং ওই বিষয়ের উপর কন্টেন্ট আপনি ভালোভাবে আর জানতে পারতেছেন, লিখতে পারতেছেন খুব স্বাচ্ছন্দ্যভাবেই। এই হচ্ছে বিষয় যে অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে ডাইরেক্ট যদি নিজের করে লিখেন তাহলে আপনি নতুন ভাবে লিখতে পারবেন বা নতুন কিছু শিখতে পারবেন অন্তত। এরপর হচ্ছে বানান বা ব্যাকরণ বা বাক্যের গঠন যদি আমি বলি, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য দেওয়া যাবে না। যেমন আপনি যদি কোনো একটা বিষয়কে নিয়ে লিখেন, যেমন সাকিব আল হাসানকে যদি লিখেন যে আপনি এরকম একটা বিষয় লিখলেন যে সাকিব আল হাসান অমুক দিন আইপিএল খেলতে যাবেন। এখন কথা হচ্ছে আপনি এরকম লিখলেন যে সাকিব আল হাসান বাংলাদেশের খেলা বাদ দিয়ে অমুক দিন আইপিএল খেলতে যাবে। এখন কথা হচ্ছে সাকিব কি এটা কখনো বলেছে, বা আপনি কি কোনো ট্রাস্টেড সোর্স থেকে এটা পেয়েছেন যে সাকিব আসলে খেলতে যাচ্ছে কি না যাচ্ছে? আপনি তো এই বিষয়ে জানেন না, আন্দাজে না জেনে তো লিখতে পারেন না। যদি আপনি জানেন দেন করবেন কি ওই বিষয়ের উপরে লিখবেন, লেখার পরে কোথা থেকে পেয়েছেন, সরি প্রথমে লিখবেন, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে নির্দিষ্ট এই তথ্যটা তো নির্দিষ্ট, আপনি তাকে নির্দিষ্ট করে বলতেছেন, তাহলে হবে কি নির্দিষ্ট যে তথ্য প্রদান করতেছেন কিভাবে পেলেন আপনি এই তথ্য সূত্র দিতে হবে। অর্থাৎ আপনি কন্টেন্ট লিখছেন, লেখার পরে আপনি মনে হলো না, আপনাকে দিতেই হবে এটা যে সাকিব আল হাসানের এই বিষয়টা নিয়ে আপনি লিখলেন যে সে বাংলাদেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে যাচ্ছে, খেলতে যাচ্ছে। এখন আপনাকে করতে হবে কি, এই সোর্সটা এই সংবাদটা আপনি কিভাবে পেয়েছেন। আপনি মনে করেন প্রথম আলোর কোন একটা সংবাদ থেকে পেয়েছেন, আপনি লিখে দিলেন বা ওই লেখাটার লিঙ্কটা আপনি ওই কন্টেন্টে পেস্ট করে দিলেন, লিঙ্কটা যে এই তথ্য থেকে এটা পাওয়া গেছে, বা নিচে আপনি ফুটনোট হিসেবে এটা দিয়ে দিলেন যে আমি এখান থেকে এই জিনিসটা পেয়েছি। এই হচ্ছে বিষয়। অর্থাৎ
নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কিছু দেওয়া যাবে না এবং নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করতে হবে। ওকে, এটা হচ্ছে আরেকটা, আরো কিছু বিষয় আছে যেমন আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা, অনেক বড় বড় প্যারাগ্রাফ না লিখে ছোট ছোট বিষয়ের উপর মানে ছোট ছোট বিষয় করে মানে আচ্ছা কিভাবে হয় আমি একটু দেখাই। যেমন আমি যদি প্রথম আলোর ইসে যাই তাহলে আমি ভালোভাবে দেখাতে পারবো। প্রথম আলোর যে নিউজ পেপারটা, এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি একটা খেলাধুলার কোন একটা বিষয়ে যাই। খেলাধুলার ভিতরে দেখেন আইপিএল এর চেয়ে পিএসএল যে কারণে পিছিয়ে, আমি এটা ক্লিক করি, দেখেন এটা কি আসে। এখন কথা হচ্ছে এখানে যদি সে ডাইরেক্ট দিত যে আইপিএল এর চেয়ে পিএসএল পিছিয়ে পিছিয়ে আছে, সে যদি এটা দিত তাহলে আমি সরাসরি জানতে পারতাম যে হ্যাঁ পিছিয়ে আছে। কিন্তু কথা হচ্ছে পিছিয়ে যে কারণে, এই যে কারণে দেওয়ার কারণে আমার কিন্তু কিউরিওসিটি বাড়তেছে যে কেন কেন এটা হচ্ছে, এটা আমার জানা দরকার। এখন নিচে যায়, দেখেন নিচে আমি একটু কি বললাম যে অনেক বড় বড় প্যারাগ্রাফ না লিখে ছোট ছোট প্যারাগ্রাফ করে লেখা। এখানে কি বললো, ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএল সবচেয়ে জনপ্রিয়, টাকা পয়সার দিক থেকে বলেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ, অর্থাৎ এটা সবচেয়ে বড়। কেন বড়? টাকা পয়সার দিক থেকে বা অন্য দিক থেকে ভারতে অন্য কোনো কিছু কাছাকাছি নেই। এটা গেল একটা বিষয়, একটা বিষয়ের উপর ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখলো। এখন পরবর্তী প্যারাগ্রাফে যে কি লিখছে, এখানে লিখছে যে কেন বড়, টাকা পয়সার দিক দিয়ে। এরপর লিখছে পাকিস্তানি ক্রিকেটার এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি এখানে লিগকে এগিয়ে রাখেন। এরপর কেন এটা বড় আরো একটু ডিটেলসে লিখছে এটাতে, এবং কোন ব্যাটসম্যান বা কোন খেলোয়াড় কি বলছে এই বিষয়টা নিয়ে সেইটা লিখছে। নিচেরটায় দেখেন, নিচেরটায় বলছে যে বাস্তবতা কি বা কোন খেলোয়াড় আরো কি কি বলছে, অর্থাৎ তারা ছোটখাটো ভাবে বলছে, অর্থাৎ 4জন ক্রিকেটার লিস্ট এখানে দিল যে তারা এই এই বিষয়টা বলেছে। এখন তারা কি বলেছে সেই বিষয়টা কিন্তু এই প্যারাগ্রাফে লেখা হয়েছে। অর্থাৎ প্রথমে দেখেন কিভাবে সে লিখেছে যে এটা বড় টাকা পয়সার দিক দিয়ে, তারপর বললো কি কে কোন খেলোয়াড় কয়টা প্লেয়ার এটা বড় করে দেখে, সে 4টা প্লেয়ারের নাম এখানে লিখেছে। এরপর ওই প্লেয়াররা কি বলেছে সেটা লিখেছে। এরপর নিচে যাই, এখানে সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম কি বলেছে সেই বিষয়ের উপরে আলাদা করে একটা প্যারাগ্রাফ লিখলো। এরপর ওয়াসিম আকরাম আরো কি বললো সেটার বিষয়ে লিখলো। এরপর পিসিবির প্রধান নির্বাহী কি বলেছে সেটার বিষয়ে একটা সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ। অর্থাৎ দেখেন প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ আকারে লিখেছে, সুতরাং এই প্যারাগ্রাফ আকারে লেখাটা খুব জরুরি। ওকে, এরপর হচ্ছে যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা এবং শেষ হচ্ছে নিয়মিত চর্চা করা। এখন কথা হচ্ছে চর্চার আগে যেটা বললাম যে গুরুত্বপূর্ণ আপনার কিওয়ার্ড ব্যবহার করা। কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি কি, কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো তখন আমরা জানবো, তবে আর আগে একটু বলে যে কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি। কিওয়ার্ড হচ্ছে আমরা যে বিষয়টা লিখে গুগলে সার্চ করি সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। যেমন আমি যদি সাকিব আল হাসানকে নিয়ে লিখি, এই যে সাকিব আল হাসান আমি এই বিষয় নিয়ে জানতে চাচ্ছি, এই জন্য এইটা আমার জন্য একটা কিওয়ার্ড। আমি যদি এখন মুশফিকুর রহিমকে নিয়ে জানতে চাই তাহলে মুশফিকুর রহিম আমার জন্য একটা কিওয়ার্ড। আমি যদি জানতে চাই ইউটিউব, তাহলে ইউটিউব আমার জন্য একটা কিওয়ার্ড। এই এই যে যে বিষয়টা লিখে আমরা সার্চ করি না কেন গুগলে, যে গুগল শুধু গুগল না, যে কোনো সার্চ ইঞ্জিনেই, সেটা হতে পারে ফেসবুকের সার্চ ইঞ্জিন। ফেসবুকের সার্চ ইঞ্জিন কোনটা? এটা হচ্ছে ফেসবুকের সার্চ ইঞ্জিন। আপনি এই প্রথম আলোর সার্চ ইঞ্জিন আছে এইটা, এখানে যেটা খুঁজতেছেন সেটা আপনি লিখবেন। গুগলের সার্চ ইঞ্জিন এটা, এবং এইটা হচ্ছে সব থেকে বেশি ধরা হয় গুগলের ক্ষেত্রে সার্চ ইঞ্জিনটা, কারণ কি এটা সব থেকে বেশি পপুলার। এখন যে আপনি অনেকে এটা বলে যে গুগলে আপনি যেটা লিখে সার্চ করেন সেটাই মূলত কিওয়ার্ড, কিন্তু এটা সবগুলো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তো কিওয়ার্ড নিয়ে আপাতত শেষ, আমরা আর কিওয়ার্ড নিয়ে যাব না বা আর্টিকেল নিয়ে আমরা আর যাব না। তো আশা করি আর্টিকেলের বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি একটু সবার কাছে জিজ্ঞাসা করব যে আর্টিকেলের বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার হয়েছে কিনা, বা এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অথবা আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। আমি একজনকে দেখলাম যে সে বলতেছেন 2 দিন ধরে ওয়েট করতেছি কিন্তু প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না, কিন্তু আমি যত দেখতেছি আপনি সবচেয়ে বেশি প্রশ্ন করছেন। আমি জানি না এটা কেন বললেন আপনি, আপনি যদি আগে প্রশ্নটা করতেন ভালো হতো। জি সরি স্যার, হ্যালো, সরি বলতেছি। না সমস্যা আমি নেই। যে বিষয়টা নিয়ে হ্যাঁ, হ্যাঁ গত ক্লাসেও প্রশ্ন করছিলাম, মানে হ্যাঁ, ওই প্রাসঙ্গিক না হওয়ার কারণে প্রশ্ন করতে পারি নাই। আচ্ছা এটা সমস্যা হলো নেই। যে আপনি ক্লাসের যে অ্যাকাউন্টটা যে খোলার ব্যাপারে, হ্যাঁ, তো এখানে জি একটা জি প্রথম প্রক্রিয়াটা আছে, সেটা হলো নেম দেওয়ার পরে আপনার ইমেল এবং পাসওয়ার্ড। জি জি, প্রথম প্রক্রিয়া যেটা, ওটা করার পরে আমার ইমেলে একটা কনফার্ম মেসেজ আসছে। আচ্ছা এরপরে দ্বিতীয় যেই প্রক্রিয়া, মানে ঢোকার জন্য যে প্রক্রিয়াটা, ইমেল এবং পাসওয়ার্ড দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। ওইখানে আর আমি আর কোনো কাজ করতে পারছি না। এটার সলিউশনটা আচ্ছা আমি মেবি আপনাকে ফরওয়ার্ড করতে বলেছিলাম, ফরওয়ার্ড কি করেছিলেন?
জি জি, সেটাও করছি, কয়েকবার ওরা একটা সংখ্যার একটা দিছে আমাকে, পাসওয়ার্ড দিছে, কিন্তু ওটাতেও কোনো কাজ হয়নি। আচ্ছা, যদি কাজ না হয় তাহলে হয়তো আপনারই কোনো ভুল হচ্ছে, অর্থাৎ হয়তো পাসওয়ার্ড ভুল হচ্ছে বা কোনো একটা সমস্যার কারণে এটা হচ্ছে, তা না হলে তো আচ্ছা, আমি যে এই পাসওয়ার্ডটা এখানে দিলাম নতুন হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি যে এখানে প্রথম প্রক্রিয়া যেটা পাসওয়ার্ড দিলাম, ওই পাসওয়ার্ডটাই কি আবার ওইখানেই দিব, নাকি আমার ইমেলের যে পাসওয়ার্ডটা আছে ওটা দিব? ইমেইলে যে পাসওয়ার্ডটা আসে ওইটা দিতে হবে। আপনি আচ্ছা যদি আচ্ছা, ফরগট করেন তাহলে, এবং ওইটা ফরওয়ার্ড যদি করার আপনি পরে কি? বারবার দেন তাহলে কিন্তু আপনার আইডিটা লগ ইন হবে না। মানে আমি বারবার তখন একই কি জিনিস জাস্ট, দিলে সমস্যা হয় আর কি। এখন আপনি মেবি পুরোনো পাসওয়ার্ডটা ওইখানে দিয়েছিল ফরগট করার পরে, ওইটা দিলে হবে না, ওইটা হচ্ছে আপনার ইমেইলে যেটা দিবেন নতুন করে ওইটা দিতে হবে। মানে আমার ইমেলে মেসেজের মাধ্যমে যে পাসওয়ার্ডটা আসছে, হ্যাঁ, ইমেইল মেসেজের মাধ্যমে যেটা আসছে। আমার যে এখানে যে পিকো যে ওয়ার্কার, এখানেও কি একই নিয়মেই করবো? হ্যাঁ, এখানে আমি যে নিয়মে দেখালাম সাইন আপ করার, এখানে সেম নিয়মে সাইন আপ করবেন, দেন আপনি লগ ইন করবেন। আমি আশা করি এখানে কাজ হবে। আমি যে আমি যে জিমেলটা ইউজ করছি র্যাপিড ওয়ার্কারে, ওই জিমেলটা এখানে ইউজ করা যাবে? হ্যাঁ, যাবে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আচ্ছা, একটা আর বিষয়, এই যে হ্যাঁ গত হ্যাঁ, দুই ক্লাসে গত দুই ক্লাসে যেটা শেখানো হ্যালো। হলো, জি জি, বেসিক্যালি ওইটা হচ্ছে ইয়েতে শিখছিলাম অফলাইনে, ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এর কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওই কারণে আসলে সেভাবে যেহেতু কাজগুলো আগে থেকে করা ছিল, আচ্ছা সেজন্য আচ্ছা আর নতুন করে দেখার ইচ্ছা থাকলেও পরে দেখা হয়নি যে আচ্ছা, আমি বুঝতে পারি পারছি, কিরকম সমস্যা আসলে। নেই। আপনি যদি পারেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এটা কি অনলাইনে কি একই সিস্টেম, নাকি নাকি মানে অফলাইন যেভাবে করছি অনলাইনে একই system? অনলাইনটা তো আমি দেখালামই, আপনি ভিডিও দেখলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবেন যে ভিডিওতে কি বলা হয়েছে। জি। ওকে। একজন বললেন আচ্ছা যে, ভাইয়া, হ্যাঁ আমি একটু এই বলতেছি, স্ক্রিনশট উইচ নিব ফ্রিল্যান্স প্রথমে। ওয়ার্ক ইজ বেস্ট ফর বিগিনার। আমি যে দুইটা মার্কেট প্লেস দেখালাম ওইখানে আপনারা আপাতত কাজ করেন, ওইটাই বিগিনারদের জন্য আহ, আপনার বেস্ট শুরু করার জন্য। দেন পরবর্তীতে আমরা বড় মার্কেট প্লেস গুলাতে যাব এবং ওইখানে যে কিভাবে কাজ করব বা কিভাবে কাজ পাবো এটা আমি লাস্টের ক্লাসে দেখাবো। যেহেতু আমরা শুরু করতেছি সেই কারণে শুরুতে যদি আমরা বড় মার্কেট প্লেসে যাই অবভিয়াসলি সেখানে কাজ পাবো না। এই জন্য এটা লাস্টের ক্লাসে আমি প্রসেসটা দেখাই দিব। পরবর্তীতে এই ছোট মার্কেট প্লেস গুলোর কাজটা আস্তে আস্তে বুঝতে বুঝতে যে দেন বড় মার্কেট প্লেস গুলোতে যাব। ওকে। আরেকজন প্রশ্ন করছিলেন। হ্যালো। জি জি, স্যার, একটা জিনিস আসলে জানতে চাচ্ছিলাম আমি, মানে কন্টেন্ট রাইটিংটা থেকে আসলে একটু মনোযোগ দিতে যাচ্ছিলাম আসলে। আচ্ছা তো এখন স্যার আমি মানে কোশ্চেনটা হচ্ছে ওখানে যে মানে এখন আমি আমার যদি নিজের ওয়েবসাইট থেকে যদি আপনার ব্লগিং বা ওরকম যদি শেয়ার করি, হ্যাঁ, জি জি, ব্লগিং পাবলিশ করলে ওখান থেকে কি স্যার আপনার কি মানে মানে আর্নিংটা স্যার কিরকম আসে আপনার কি মানে স্যার না বলতে পারবেন আমাকে এটা একটু? হচ্ছে বিষয়টা এরকম যে আপনি যদি নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান ব্লগ রাইটিং করে বা আর্টিকেল রাইটিং করে কন্টেন্ট রাইটিং করে, হুম, এই বিষয়টা হচ্ছে হুম, ডাটা এন্ট্রির ক্ষেত্রে না, বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ওয়েবসাইটের ভিত্তিক। কেমন যারা এই কাজগুলো করে আর কি তারা কিভাবে করে আমি বিষয়টা একটু এক্সপ্লেন করি। প্রথমে তারা করে কি, ওয়ার্ডপ্রেস নামক একটা সিএমএস আছে, অর্থাৎ কন্টেন্ট ইয়েস ম্যানেজমেন্ট ইয়েস। সিস্টেম, ওয়েবসাইট কন্টেন্ট কন্ট্রোল করে ওই ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি ওয়েবসাইট খোলা যায়। তারা করে কি, ওই তারা তো জানে না অবভিয়াসলি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং অবভিয়াসলি $400-500 দিয়ে একটা ওয়েবসাইট বানাবে না তারা ফ্রি ইনকাম করার জন্য, অবভিয়াসলি এটা সত্য। ওইখান থেকে একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে তারা একটা ভালো মোটামুটি দামের একটা ডোমেইন এবং হোস্টিং কিনে। ডোমেইন হোস্টিং এর দাম দেখা যায় যে $20-30 আছে, আবার $40-50 আছে, আবার $100-200 আছে, ইয়ারলিও আছে, আবার মান্থলিও আছে, যেটা যেমন ইউজ করতে চায় আর কি। তো এই ডোমেইন হোস্টিংটা তারা একটা বাৎসরিক একটা মেয়াদে তারা কিনে, দেখা যায় যে $100 বা $50 ওইটার পিছনে ইনভেস্ট করে, কিনে দেন তারা করে কি, তারা তাদের ওয়েবসাইটে এসইও ভিত্তিক অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটার উপর নির্ভর করে তারা আর্টিকেলটা লিখে থাকে। অর্থাৎ এসইওটা কি এটা আমাদের জানতে হবে। এসইওটা হচ্ছে আমরা যে গুগলে যে আর্টিকেলটা যে বিষয়টা লিখে লিখে সার্চ করতেছি ওটা হচ্ছে আমাদের জন্য একটা কিওয়ার্ড। এখন
একটা গুগলে আমি একটা বিষয় লিখে সার্চ করলে এটা যেন প্রথম পেজে আসে কয়টা রেজাল্ট আসে, আপনি যে বিষয়টা লিখে সার্চ করেন না কেন প্রথম পেজে কিন্তু জি। 10টা টপিক আসবে বা 10টা ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটের ভিতর থেকে আপনি তথ্যগুলো পাবেন যে বিষয় লিখে আপনি সার্চ করছেন। এখন তারা এমন এমন বিষয়ের উপরে আপনার কন্টেন্ট রাইটিং করে, যে কন্টেন্ট রাইটিং মানে যে বিষয়ের উপরে মানুষ যখন সার্চ করে তখন যেন গুগলে সার্চ দিলে ফার্স্ট পেজেই যেন তাদের ওয়েবসাইটটা শো করে। এই জন্য তারা করে কি এসইও ভিত্তিক ওই কন্টেন্ট গুলো লিখে থাকে। এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ওই যে আর্টিকেল, ওই যে কিওয়ার্ড গুলো, ওই কিওয়ার্ড গুলো এমন এমন কিওয়ার্ড চুজ করা বা বাছাই করা যে কিওয়ার্ড গুলো লিখে সবাই গুগলে সার্চ করে। এই কিওয়ার্ড গুলো আমাদেরকে জানতে হবে বিভিন্ন রিসার্চের মাধ্যমে। জানতে পারলে হবে কি, আমার হবে কি ওই আর্টিকেলটা এমন একটা আর্টিকেল তাহলে লেখা হয়ে যাবে যে যে বিষয়টা লিখে মানুষ গুগলে সার্চ করে ওই বিষয়টাই যদি আমি আমার আর্টিকেলে লিখতে পারি, তাহলে অবভিয়াসলি গুগলে যে নিয়ম টিম থাকে, যে যে সব থেকে বেশি এই বিষয়টা নিয়ে অনেক নিয়ম থাকে, তার ভিতরে একটা হচ্ছে যে আর্টিকেলের যে টপিকটা, ওই টপিকের ভিতরে যদি কোনো এমন কোনো ওয়ার্ড থাকে বা হেডলাইন থাকে যেটা লিখলে প্রথম পেজে আর্টিকেলটা চলে আসবে বা ওয়েবসাইটটা চলে আসবে, তার ওয়েবসাইটটা, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা ইনকামের জন্য বেছে নিয়েছেন, ওইটা যখন আপনার জি। প্রথম পেজে আসবে তখন হবে কি আপনার পেজে ভিউ বাড়বে বলতে, যে মনে করেন আমি একটা ওয়েবসাইটে যাই, আমি মনে করেন গলফ নিয়ে আমি সাপোজ জানতে চাচ্ছি, আমি সার্চ করলাম গলফ নিয়ে, যদি সার্চ করে দেখেন প্রথম পেজে আমার কোন রেজাল্ট গুলো আসতেছে, এই দেখেন golf.com, দ্বিতীয়তে উইকিপিডিয়া, তৃতীয়তে কি pga tour.com, এই যে ওয়েবসাইট গুলো golfguest.com, এই যে ওয়েবসাইট গুলো প্রত্যেকটা ওয়েবসাইটই কিন্তু কোনো না কোনো মানুষের এই উদ্দেশ্যেই করা, অর্থাৎ তারা কিন্তু আপনার ফার্স্ট পেজে যেন তাদের আসে, তারা সেই সিস্টেম করেই কিন্তু তারা কন্টেন্ট গুলো লিখেছে। এখন যদি আমি এটা ক্লিক করলে হচ্ছে কি, আমি ক্লিক করলে যদি খেয়াল করেন, আচ্ছা এইখানে এটা হচ্ছে ক্রোম, আচ্ছা এই দেখেন এই একটা আপনার অ্যাড, এটা কিসের অ্যাড? এটা মেবি গুগলের অ্যাড, বা এই একটা কোন একটা স্কুল, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লোন বা স্কুলের জন্য লোন নিতে পারবে এরকম একটা ওয়েবসাইট। দেখেন এটা কাটতে পারবো, দেখেন অ্যাড বাই গুগলের একটা অ্যাড, এই অ্যাড সে তার ওয়েবসাইটে দিয়েছে, এই অ্যাড এর মাধ্যমে তার মূলত টাকাগুলো আসবে। ওয়েবসাইটে ভিজিট করলে তো টাকা আসবে এবং এই অ্যাড এর মাধ্যমে টাকাগুলো আসবে। এই হচ্ছে মূলত ওয়েবসাইট থেকে ইনকাম করার প্রসেস। এটা কি ক্লিয়ার হয়েছেন আপনি? স্যার স্যার তাহলে স্যার আপনার বেসিক্যালি মানে বোঝা যাচ্ছে কি আমার ভিউ বাড়লে তাহলে আমার ইনকামটা বাড়তেছে, এটাই? হ্যাঁ, ভিউ যত বাড়বে আপনার তত ইনকামটা বাড়বে, এবং এই বিষয়টা হচ্ছে অনেক লম্বা একটা প্রসেস এবং অনেক জি। হার্ড একটা প্রসেস বলতে পারেন, এবং এখানে টুকিটাকি জি। ইনভেস্টমেন্ট থাকে। এই জন্য আপনাকে এটা নিয়ে জি। সারাদিন দিন রাত বলতে পারেন যে লেগে থাকতে হবে, তা নাহলে অবভিয়াসলি এখানে ওই রকম সম্ভব না। এবং আপনি গুগলের ফার্স্ট পেজে একটা পেজ বা একটা ওয়েবসাইট আনা তো অবশ্য সহজ কথা না। দেখেন উইকিপিডিয়াও ফার্স্টে আসতে পারে নাই, অন্য একটা ওয়েবসাইট আসছে, তার মানে দেখেন তারা কতটা হার্ড ওয়ার্ক করার কারণেই ফার্স্ট পেজে চলে আসছে। তো এরকম আপনার হার্ড ওয়ার্ক করতে হবে, তা নাহলে অবভিয়াসলি আপনি ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে আপনার একটা ওয়েবসাইট আনা মানে বুঝতেই পারতেছেন কত বড় একটা অ্যাচিভমেন্ট। এখন যদি গুগলের ফার্স্ট পেজে আনতে পারেন তো একটা ক্লিকে দেখা যায় যে আপনি $2-3 পাচ্ছেন, এবং ওইখানে দেখা যায় আপনি দিনে 1000-2000 যদি ক্লিক হয় তাহলে অবভিয়াসলি $2-3,000 আপনি মাসেই ইনকাম করতে পারতেছেন। 4-5 হাজার বা $30-40 হাজার আপনি ইনকাম করতে পারেন যদি এটা হয়। অবশ্য ডলারের লোভ দিয়ে তো আসলে লাভ নাই, আপনি যদি এটা না পারেন তাহলে অবভিয়াসলি ডলারের লোভ দিয়ে কোনো লাভ নাই। এই জি হচ্ছে জি ফ্যাক্ট। জি জি। ওকে ওকে। ওকে, তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এবং এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওকে, মনে হচ্ছে কারো প্রশ্ন নাই, তাহলে আমি আপাতত ক্লাসটা শেষ করি। স্যার পিসিতে স্ক্রিনশট নিব কিভাবে? আপনি কি প্রথম ক্লাসটা করেছিলেন? জি স্যার করেছি, ওই যে আপনার কিবোর্ডে একটা অপশন আছে প্রিন্ট, জি, আমি লাইট শট সফটওয়্যারটা দেখিয়েছিলাম, ওইটা দিয়ে নিতে হবে। ওই দেখেন আমি সার্চ ওটা করি, করেছি অবশ্য আমি পাইনি, ওটা একটু আরেকটু যদি বলতেন। এই যে এটা হচ্ছে লাইট শট, আপনি এটা লিখে গুগলে সার্চ করেন। জি আমি একটু দেখাই আপনাকে। লাইট শট এই সফটওয়্যারটার ভিতরে যান, এরপরে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, বা এটা যদি না আসে আপনি এই উপরে দেখেন ডাউনলোড লাইট শট ফর ফ্রি, এটা ক্লিক করলে এই অপশনটা নিয়ে আসবে। এরপর ডাউনলোড ফর উইন্ডোজ বা ম্যাক আপনি যেটা ব্যবহার করেন সেটা ডাউনলোড করলে ডাউনলোড অপশনটা চলে আসবে, দেন ডাউনলোড করে আপনি কাজটা করতে পারবেন। ওকে, এই হচ্ছে মানে বিষয়। অ্যাপটা ডাউনলোড করার পরে আমি ওইটা থেকে ঢুকে তারপরে স্ক্রিনশট নিব। হ্যাঁ আচ্ছা,
আরো একটু ক্লিয়ার করে দিতে তাহলে বিষয়টা আপনি করবেন কি, ওটা ইনস্টল দিবেন। প্রথমে ডাউনলোড করার পরে ইনস্টল দিতে হবে কম্পিউটারে। ইনস্টল দেওয়ার জি। পরে আপনি এখানে সার্চ করেন লাইট শট, সার্চ করার পরে এটা ওপেন করেন। ওপেন করার পরে খেয়াল করবেন যে এইখানে এই যে চিহ্নটা, পাতার চিহ্ন, এটা শো করবে। যদি এটা শো না করে, যতক্ষণ না শো না করবে ততক্ষণ বুঝবেন যে এটা কাজ করতেছে না বা এটা ওপেন হয় না। যখন এটা শো করবে তাহলে বুঝবেন এটা ওপেন হয়ে গেছে। দেন আপনার ওই কিটা প্রেস করে এরকম হয়ে যাবে। এরপর আপনি মাউসের পয়েন্টারটা টান দেন, আপনি তারপরে এই যে সেভ এর অপশন এখানে সেভ হয়, এবং এটা হচ্ছে আপলোডের অপশন। এই আপলোডে ক্লিক করলে লিংক চলে আসবে, আপনি লিংকটা দিতে পারবেন। দ্যাটস ইট। জি জি ওকে, আমি তাহলে ক্লাসটা শেষ করতেছি। আজকে 3 নম্বর যে ক্লাস। আমি ওই র্যাপিড ওয়ার্কারে আপনার কাজ করছি 2-3টা, তো ওরা এখনো আপনার ওই পেন্ডিং আছে ভিউ আর আচ্ছা, আশা এমপ্লয়ার। করি যে এগুলো টাকা দিয়ে দিবে, সমস্যা হবে না। ওকে।